তাহলে এর আগের দিন আমরা ভেক্টর স্পেসের ডেফিনেশন করেছি, কিছু এক্সাম্পল নিয়ে আলোচনা করেছি, ঠিক আছে? একটা ভেক্টর স্পেস ওভার এ ফিল্ড হয়, তার কি কি প্রপার্টি আছে সেগুলো আমরা সব ডিসকাস করেছি। তো মোটামুটি আমরা রিয়ালের উপর ভেক্টর স্পেস দেখেছি, কমপ্লেক্সের উপরও ভেক্টর স্পেস দেখেছি, ম্যাট্রিক্সের উপর আমরা করিয়েছি আগের দিন, এবং পলিনোমিয়ালের উপরও করিয়েছি। এই চারটে খুব বেসিক, এই চারটে এক্সাম্পলের ওপরই এবার বিভিন্ন ধরনের আরো এক্সাম্পল আছে, আমরা ধীরে ধীরে করব। তার আগে দু তিনটে ভেক্টর স্পেসের ছোট ছোট প্রপার্টি আছে, সেগুলো একটু আলোচনা করে নিই, ঠিক আছে? তো প্রপার্টিটা থিওরেম আকারেও আলোচনা করে নিতে পারো। আমি ধরো থিওরেম আকারেই লিখাচ্ছি। যে কোনো একটা ভেক্টর স্পেসে, ইন এ ভেক্টর স্পেস ভি ওভার এ ফিল্ড এফ। আচ্ছা, অনেক সময় না আমি যদি কোথাও বলে দিই ভি ব্র্যাকেটে এফ, তার মানে কি? ধরো আমি কোথাও বলে দিলাম যে ভি ব্র্যাকেটে এফ, সংক্ষেপে তার মানে আর কিছুই না, তার মানে হচ্ছে একটা ভেক্টর স্পেসের নাম ভি ওভার এ ফিল্ড এফ, এটাকে বলে দেওয়া। তো অনেক সময় আমি ইউজ নাও করতে পারি লেখাটা, যে ভি ওভার এ ফিল্ড এফ, এটা না বলে আমি ডিরেক্টে বলতে পারি ভি, ঠিক আছে, ব্র্যাকেটের মধ্যে এফ। তাহলে ব্যাপারটা একই, মিনিংটা একই কিন্তু। তাহলে ইন এ ভেক্টর স্পেস ভি ওভার এ ফিল্ড এফ, এক নম্বর বলছি এই প্রপার্টিগুলো ফুলফিল হয়। এক নম্বর হচ্ছে 0 ইন্টু আলফা, ঠিক আছে, 0 ইন্টু আলফা। আচ্ছা, একটু ভালো করে বলি, জিরোটা কি? জিরোটা হচ্ছে ফিল্ডের জিরো। ভেক্টর স্পেসের জিরোকে আমরা কি দিয়ে ডিনোট করি? এর আগের দিন কিন্তু আমরা এগুলো সব করেছি থিটা দিয়ে, মনে আছে? ভেক্টর স্পেসের নাল ভেক্টর, তাকে আমরা জিরো দিয়ে থিটা দিয়ে ডিনোট করি। তাহলে জিরোটা কি? জিরোটা হচ্ছে ফিল্ড, ওই যে ভেক্টর স্পেসটা যে ফিল্ডের উপর, তার জিরো, মনে আছে? ফিল্ডটা হচ্ছে 10টা প্রপার্টি ফুলফিল করে, আর ডিস্ট্রিবিউটিভ 11টা টোটাল। তাহলে ফিল্ড যে আছে, ফিল্ডে দেখবে যে ওই অ্যাডিশনের রেসপেক্টে যে জিরোটা থাকে, অ্যাডিটিভ আইডেন্টিটি বলেছিলাম, সেই জিরোটা হচ্ছে ফিল্ডের এলিমেন্ট। আর আলফা বিটা গামা আমি এর আগের দিনও বলেছি যে আমরা সবসময় চেষ্টা করব ভি বা ভেক্টর স্পেসের এলিমেন্টগুলোকে আলফা বিটা গামা এই আকারে লিখতে, আর ফিল্ডের এলিমেন্টগুলোকে এ বি সি এই আকারে লিখতে। তাহলে জিরো হচ্ছে ফিল্ডের এলিমেন্ট আর আলফা হচ্ছে ভেক্টর স্পেসের এলিমেন্ট। আচ্ছা, 6 নম্বর প্রপার্টি অনুসারে ফিল্ড আর ভেক্টর স্পেসের এলিমেন্টে যদি প্রোডাক্ট করি, ভেক্টর স্পেসের 6 নম্বর, মনে আছে ভেক্টর স্পেসের 6 নম্বর প্রপার্টি? কে বলতে পারে ভেক্টর স্পেসের 6 নম্বর প্রপার্টি? সি ফিল্ডের, সি ফিল্ডের আলফা যদি ভি এর হয়, তাহলে কি ছিল প্রপার্টিটা? সি আলফাটা ভি এর মধ্যে, ভি এর এলিমেন্ট হবে। এখানেও তাহলে আমাকে বলো জিরো কার এলিমেন্ট? ফিল্ডের। জিরো ফিল্ডের। আলফা হচ্ছে ভেক্টর স্পেসের ভি এর, তাহলে জিরো আর আলফা যদি আমি গুণ করি, আমি ধরো এখানে ইনটু লিখলাম, না লিখলেও একই ব্যাপার, ধরো 0 ইনটু আলফা কার এলিমেন্ট হবে? ভি এর স্যার, ভি এর এলিমেন্ট হবে। বলছে গুণফল হবে থিটা। ভেক্টর স্পেসের গুণফল কত হবে? থিটা। থিটা কার এলিমেন্ট? থিটা হচ্ছে নাল ভেক্টর, থিটা কার এলিমেন্ট? ভি এর। আচ্ছা, কার জন্য? ফর অল আলফা বিলংস টু ভি। হ্যাঁ, যে কোনো আলফা তোমরা নাও ভেক্টর স্পেস থেকে, ভি থেকে, তার সাথে যদি জিরোকে আমরা গুণ করি, ফিল্ডের এলিমেন্ট জিরো, পার্টিকুলার জিরোকে যদি আলফার সাথে গুণ করি, গুণফল হবে থিটা। এটা 1 নম্বর প্রপার্টি। 2 সি, সি হচ্ছে ফিল্ডের এলিমেন্ট, আর থিটা ভেক্টর স্পেসের এলিমেন্ট, তাদের যদি গুণ করি তাহলে বলছে থিটা হবে ভেক্টর স্পেসের এলিমেন্ট ফর অল সি, যেখানে ফিল্ডের যে কোনো ফিল্ডের এলিমেন্টের জন্য। 3 নম্বর, নাম্বার 3, -1 কার এলিমেন্ট? আচ্ছা, 1 কার এলিমেন্ট? 1 মনে আছে ফিল্ডের ক্ষেত্রে, ফিল্ডের 10 নম্বর প্রপার্টি, ফিল্ডের এলিমেন্ট। ফিল্ডের 1 হচ্ছে 10 নম্বর, বলছি ফিল্ডের হচ্ছে ওই যে ভেক্টর স্পেসের 10 নম্বর প্রপার্টি, মনে আছে 1 ইনটু আলফা। তো কথা কেটে যাচ্ছে তোমার, কথা কেটে যাচ্ছে। আলফা ইজ ইকুয়াল টু আলফা, ঠিক আছে, আইডেন্টিটি এলিমেন্ট, আইডেন্টিটি এলিমেন্ট, ফিল্ডের আইডেন্টিটি এলিমেন্ট, ঠিক আছে। এবার কোশ্চেনটা হচ্ছে যে ফিল্ড আইডেন্টিটি এলিমেন্ট যদি 1 হয়, তাহলে -1 কি? ওই যে 1 এর অ্যাডিটিভ ইনভার্স, 1 এর অ্যাডিটিভ ইনভার্স -1, তাহলে -1 ফিল্ডের এলিমেন্ট, তার সাথে যদি আলফা গুণ করি, -1 ইনটু আলফা, বলছে মাইনাস আলফা দাঁড়াবে।
ফর অল আলফা বিলংস টু ভি। শোনো, এগুলো কিন্তু ছোটবেলা থেকে আমরা করে এসেছি। অনেকে বলতে পারো স্যার এই সমস্ত জিনিস আপনি এখন করাচ্ছেন, -1 এর সাথে কাউকে গুণ করলে সেটা কি হয়? এটা কিন্তু এই যে আমরা ছোটবেলা থেকে যে করে আসি -1 ইন্টু সামথিং, -2 ইন্টু সামথিং, এই জিনিসগুলো কিন্তু সব ফিল্ড ভেক্টর স্পেস থেকে আসে। আমরা ছোটবেলা থেকে যে কাউন্টিং করি 1 2 3 4 5, এগুলো কি ন্যাচারাল নাম্বার, -1 -2 -3 ইন্টিজার, হাফ, 1 3 1 4 1 5 রেশনাল, তার সাথে ইররেশনাল। আমরা ছোটবেলা থেকে কিন্তু রিয়াল নাম্বার সিস্টেমটাই করে এসেছি। সেই জন্য আমাদের এখানে সমস্ত কিছু মনে হতে পারে যে বাচ্চাকালীন জিনিস, কিন্তু বাচ্চাকালীন জিনিস কেন মনে হচ্ছে? কারণ আমরা রিয়াল নাম্বারের উপরই ছোটবেলা থেকে যোগ গুণ ভাগ শিখেছি। রিয়াল বাদ দিয়ে যদি অন্য কোনো সিস্টেমে আমরা চলে যাই, তখন কিন্তু অনেক সময় দেখবে এই প্রপার্টিগুলো ফুলফিল নাও করতে পারে। কারণ রিয়াল হচ্ছে ভেক্টর স্পেস, ওভারফিল্ড আর অন্য প্রপার্টির ক্ষেত্রে কিন্তু এই সমস্ত -1 এর সঙ্গে যদি ওরা গুণ করি তাহলে -α। হয়তো মনে হতে পারে যে স্যার এগুলো খুব ইজি ইজি জিনিস আপনি করাচ্ছেন, এগুলো তো অবভিয়াস না। অনেক ক্ষেত্রে নাও হতে পারে, অনেক ক্ষেত্রে এই সমস্ত জিনিস হয় না। বুঝতে পেরেছো? তো সেগুলো ব্যতিক্রম প্রচুর আছে, যেগুলো ভেক্টর স্পেস না সেগুলো ব্যতিক্রম। অনেক ফিল্ড আছে যেগুলো তো অনেক ব্যতিক্রম হয়। এই সমস্ত অনেক ব্যতিক্রম জিনিসপত্র আমাদের আছে, সেগুলো আমরা দেখবো আস্তে আস্তে। তাহলে এই যে 3টে প্রপার্টি, সেগুলো আমরা একটু আলোচনা করে নিই খুব তাড়াতাড়ি। প্রুফগুলো খুবই সোজা, প্রমাণগুলো আমি জাস্ট বলে দিচ্ছি, তোমরা একটু দেখে নাও, বুঝতে না পারলে আমাকে বলবে। তাহলে ফার্স্ট যে প্রপার্টিটা, বিশেষ করে এই স্টেটমেন্টগুলো আমাদের কাজে লাগবে। মানে অঙ্ক যখন আমরা করব তখন 0-র সাথে আলফা গুণ করলে থিটা, এটা আমার কাজে লাগবে। কোনো জায়গায় হয়তো 0 আর আলফা গুণ আছে, সঙ্গে সঙ্গে তার জায়গায় বসিয়ে দিব থিটা। তাহলে কি করে বলবো 0-র সাথে আলফা গুণ করলে থিটা হচ্ছে? খুব সিম্পল, যেহেতু 0-র সাথে যদি 0 যোগ করি ফিল্ডের এলিমেন্ট কি হয়? আচ্ছা, ফিল্ডে এরকম একটা বৈশিষ্ট্য ছিল যে কোনো এলিমেন্টের সঙ্গে 0 যোগ করলে কি হয় ফিল্ডে? সেই এলিমেন্টই হয়। সেই এলিমেন্টটাই হয়, কারেক্ট? 0 যে কোনো এলিমেন্টের সঙ্গে 0 যোগ করলে সেই এলিমেন্টটাই হয়। তো 0টা কি? অ্যাডিটিভ আইডেন্টিটি। যে কোনো এলিমেন্টের সঙ্গে যদি 0 যোগ করি তাহলে সেটাই হয়। তাহলে এই ক্ষেত্রে 0-র সাথে যদি 0 যোগ করি কি হবে? মানে এটাকে যে কোনো এলিমেন্ট হবে একটা, জিরোই হবে। কোনো ভিডিওটা করেছিস? সাউন্ড মিউট করে দিবে, সবসময় সাউন্ড মিউট করবে প্রত্যেকে। সাউন্ড মিউট না করে ইয়ে করবে না। 0 + 0 = 0, ঠিক আছে? আচ্ছা, যেহেতু এটা হচ্ছে ডান দিকে, এটার সাথে আলফা গুণ করি। আচ্ছা, এরকম একটা প্রপার্টি ছিল ভেক্টর স্পেসে C + D, C হচ্ছে ফিল্ডের, D হচ্ছে ফিল্ডের, তার সাথে আলফা গুণ করলে কত হয়? সি আলফা প্লাস ডি আলফা। C আলফা প্লাস D আলফা, অনেকটা এরকমই। এটাকে C ধরো, এটাকে D ধরো, ফিল্ডের এলিমেন্ট, তার সাথে আলফা কি হবে? 0 × আলফা প্লাস 0 × আলফা। ক্লিয়ার? বোঝাতে পারলাম? আচ্ছা, অর এই যে 0-র সাথে 0 যোগ করলে 0, এই যে তো এটা 0, হ্যাঁ এই যে, তার বদলে 0 × আলফা = এইদিকে হলো 0 × আলফা প্লাস 0 × আলফা। আচ্ছা, 0 × আলফা কার এলিমেন্ট? 0 ফিল্ডের, আলফা ভেক্টর স্পেসের। এই যে বারবার করে বলেছি 0 × আলফা মানে কার এলিমেন্ট? ভেক্টর স্পেসের, ভি এর এলিমেন্ট। তাহলে ভেক্টর স্পেসের যদি এলিমেন্ট হয়, তাহলে ভেক্টর স্পেসের 4 নম্বর প্রপার্টি কি ছিল গো? 4 নম্বর প্রপার্টি মনে আছে ভেক্টর স্পেসের? আলফার সাথে মাইনাস আলফা যোগ করলে, এলিমেন্ট পাওয়া যাবে আলফা প্লাস মাইনাস আলফা ইকুয়ালস টু থিটা। তাহলে আলফার সাথে মাইনাস আলফা যোগ করলে থিটা। যে কোনো আলফার জন্য তার একটা অ্যাডিটিভ ইনভার্স পাওয়া যাবে মাইনাস আলফা। তাহলে 0 × আলফা হচ্ছে একটা ভেক্টর স্পেসের এলিমেন্ট, তার জন্য এরকম পাওয়া যাবে -0 × আলফা। আচ্ছা, বোথ সাইডে -0 × আলফা যোগ করছি, -0 × আলফা যোগ করছি বাঁ দিকে, হ্যাঁ বাঁ দিকে যোগ করছি, ঠিক আছে? -0 × আলফা বাঁ দিকে যোগ করলাম, ঠিক আছে? এখানেও -0 × আলফা যোগ করলাম, এখানেও -0 × আলফা যোগ করলাম। আচ্ছা, যা ছিল বাকি সব রেখে দিলাম। এবার কে বলতে পারে -0 × আলফা আর +0 × আলফা যোগ করলে কি হবে? এই যে মাইনাস, যে কোনো একটা এলিমেন্টের সঙ্গে তার অ্যাডিটিভ ইনভার্স যোগ করলে কি হয়? থিটা। তাহলে এটা কি হয়ে যাবে? থিটা। আর এই দিকে অ্যাসোসিয়েটিভ প্রপার্টি, অ্যাসোসিয়েটিভ প্রপার্টি মানে আমি বলতে চাইছি এই দুটো একসাথে ছিল আর এটা আলাদা ছিল। অ্যাসোসিয়েটিভ প্রপার্টি কি করব আমরা? আমরা -0 × আলফা তার সাথে +0 × আলফা একসাথে রাখবো, আর এই দিকে আরেকটা +0 × আলফা আলাদা করে দেবো। মানে ব্যাপারটা হচ্ছে এবার এই দুটো একসাথে হবে আর এটা আলাদা। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এইবার বলো আবার এখানে কি হবে? এই জায়গাটা
থিটা হবে। বুঝতে পারছো তো সবাই? একই রেজাল্ট তো, যে কোনো এলিমেন্টের সঙ্গে তার নেগেটিভ যোগ করলে কি হয়ে যায়? থিটা। আচ্ছা, প্লাস 0 ইন্টু আলফা। আচ্ছা, কে বলতে পারে ভেক্টর স্পেসের আলফা প্লাস থিটা যোগ করলে কত হয়? আলফা হয়। যে কোনো এলিমেন্টের সঙ্গে নাল ভেক্টর যোগ করলে আলফা হয়। তাহলে এবার আমাকে খুব ভালো করে বলো, থিটা নাল ভেক্টর, তার সাথে যদি 0 ইন্টু আলফা যোগ করি কি হবে? 0 ইন্টু আলফা হবে। কেন 0 ইন্টু আলফা তো ভিএ দিবি। হুম, যে কোনো এলিমেন্ট 0 ইন্টু আলফা তার সাথে থিটা যোগ করি, যেমন যে আলফার সাথে যদি থিটা যোগ করি বা থিটার সাথে যদি আলফা যোগ করি, যেহেতু কমিউটেটিভ তো থিটার সাথে তাহলে 0, তাহলে থিটার সঙ্গে 0 ইন্টু আলফা গুণ করলে 0 ইন্টু আলফা, মানে থিটাটা নাল ভেক্টর, তার সাথে যাই যোগ করি, সরি যোগ গুণ না, হ্যাঁ, থিটার সঙ্গে যাই যোগ করি ওটাই হয়। তাহলে 0 ইন্টু আলফা ইজ ইকুয়াল টু থিটা। হলো প্রমাণ কমপ্লিট? বুঝতে পারা যাচ্ছে? আচ্ছা, এটা তাহলে 1 নম্বর প্রমাণ হয়ে গেল। 2 নম্বর, নাম্বার 2, ঠিক আছে? আচ্ছা, 2 নম্বরটা কি আছে এবার? c ইনটু থিটা ইজ ইকুয়াল টু থিটা। হ্যাঁ, আচ্ছা, সিন্স থিটা প্লাস থিটা ইজ ইকুয়াল টু থিটা, আচ্ছা, বোথ সাইডে কত দিয়ে গুণ করব? মা দিকে c দিয়ে গুণ করব। এই যে এদিকে c, এখানে c দিয়ে গুণ করলাম, তাহলে c ইনটু থিটা প্লাস থিটা ইজ ইকুয়াল টু c ইনটু থিটা, ঠিক আছে? আচ্ছা, और c ইনটু থিটা প্লাস থিটা মানে এই যে কে বলতে পারে c ইনটু আলফা প্লাস বিটা কত হয়? সি আলফা প্লাস সি বিটা। c আলফা প্লাস c সি বিটা, থিটা প্লাস সি থিটা। তাহলে এখানে c থিটা প্লাস c ইনটু থিটা ইজ ইকুয়াল টু c ইনটু থিটা। আচ্ছা, কে বলতে পারে কি করব এবার? হিসাবটা অনেকটা আগের মতোই, স্যার অ্যাডিটিভ আইডি ইনভার্স কে মাইনাস c ইনটু থিটা দিয়ে যোগ করব বোথ সাইডে। হ্যাঁ, ঠিক আছে, মাইনাস c ইনটু থিটা দিয়ে যোগ করব। আচ্ছা, এখানেও তাহলে কি হলো? মাইনাস c থিটা। হ্যাঁ, এটা দিয়ে যোগ করছি, বোথ সাইডে বাঁ দিকে যোগ করলাম। আচ্ছা, অর অ্যাসোসিয়েটিভ প্রপার্টি থেকে মাইনাস c থিটা প্লাস c থিটা একসাথে, এই যে মানে এই দুটোকে একসাথে এবার, ঠিক আছে, অ্যাসোসিয়েটিভ। আর এইখানে c থিটাটা আলাদা, ঠিক আছে? আচ্ছা, আর এইখানে কি করবো এবার? এটা কত হবে বলো? যে কোনো এলিমেন্ট এবং তার অ্যাডিটিভ ইনভার্স যোগ করলে কত হয়? থিটা, তাই তো? আচ্ছা, আবার এখানে কত হয়? থিটা প্লাস c থিটা ইজ ইকুয়াল টু থিটা। আচ্ছা, আবার এখানে কত হয়? থিটা c থিটা যোগ করলে, যে কোনো এলিমেন্টের সঙ্গে থিটা যোগ করলে c থিটা, তাহলে c থিটা ইজ ইকুয়াল টু থিটা। কমপ্লিট, ঠিক আছে? বুঝতে পেরেছো? ক্লিয়ার? এই একই জিনিসটা এরকম ভাবে প্রমাণ করতে হবে। যে 3 নম্বর, এটা আমি এখানে করে দিচ্ছি ছোট্ট করে তাড়াতাড়ি। আচ্ছা, উপায়টা কি হবে? এটাও খুব সোজা। তিন নম্বর, আচ্ছা, কি করব? alpha plus minus alpha equals to theta. আলফা প্লাস মাইনাস আলফা ইকুয়াল টু থিটা। So -1 + 1. না, এইভাবে না করে 1 প্লাস মাইনাস অফ 1 ইকুয়ালস টু 0। হ্যাঁ, 1 আর -1 যোগ করলে 0। ফিল্ডের এলিমেন্ট, এই যে 1 ফিল্ডের -1 একের সঙ্গে তার অ্যাডিটিভ ইনভার্স যোগ করলে 0। এই দেখো দেখো দুটোই ফিল্ডের, আমি কিন্তু ফিল্ডের এলিমেন্ট নিয়েছি, আমি কিন্তু ভেক্টর স্পেসে নেইনি। 0 মানে এই ফিল্ডের, আর থিটা হচ্ছে ওটা নাল ভেক্টর, ওটা ভেক্টর স্পেসের 0। ফিল্ডের 0 কে শুধু 0 লিখি, আর ভেক্টর স্পেসের 0 কে আমরা থিটা দিয়ে ডিনোট করি। তাহলে 1 প্লাস -1 ইজ ইকুয়াল টু 0। কি করব বলো, দেখে বোঝো, কি দিয়ে গুণ করব? এই যে কি দিয়ে গুণ করব? আলফা দিয়ে গুণ করব। +1 আর -1 ছিল, তার সাথে ডান দিকে আলফা দিয়ে গুণ করে দিই, তাহলে এখানেও 0 এর সাথে আলফা দিয়ে গুণ। আচ্ছা, কে বলতে পারে প্রপার্টি? এই যে c প্লাস d ইনটু আলফা, সি আলফা প্লাস ডি আলফা, তাহলে 1 ইনটু আলফা আলফা প্লাস -1 ইনটু আলফা প্লাস -1 ইনটু আলফা। ভেরি গুড। 0 ইনটু আলফা কে বলতে পারে কত হবে? থিটা হবে। এখনই আমরা প্রমাণ করেছি 0 ইনটু আলফা মানে থিটা, তাহলে থিটা বসিয়ে দিলাম। আচ্ছা, 1 ইনটু আলফা মানে কে বলতে পারে ভেক্টর স্পেসের লাস্ট প্রপার্টি? 1 ইনটু আলফা, আলফা হবে। আলফা, ভেরি গুড, প্লাস -1 ইনটু আলফা ইজ ইকুয়াল টু থিটা। আচ্ছা, বোথ সাইডে মাইনাস আলফা দিয়ে যোগ করো,
কি বললাম, বোথ সাইডে বাঁ দিকে মাইনাস আলফা দিয়ে যোগ করো, করা যাবে? অ্যাসোসিয়েটিভ প্রপার্টি কাজে লাগাও, মাইনাস আলফা প্লাস আলফা অ্যাসোসিয়েটিভ, হ্যাঁ এই দুটোকে একসাথে নাম, এই যে তাহলে বাইরে কে বেরিয়ে গেল, -1 ইন্টু আলফা। কে বলতে পারে কোনো একটা এলিমেন্টের সঙ্গে থিটা যোগ করলে কি হয়? সেই এলিমেন্টটাই পাবো, ওই মাইনাস এলিমেন্টটাই আলফাই পাবো। তাহলে মাইনাস আলফার সঙ্গে থিটা যোগ করলে মাইনাস আলফাই বসিয়ে দিবে, ক্লিয়ার? আচ্ছা নেক্সট, আবার এই জায়গাতে বলো, এই ব্র্যাকেটটাতে কত হবে? মাইনাস আলফা প্লাস আলফা যোগ করলে, থিটা হবে। ঠিক আছে, মাইনাস আলফা প্লাস আলফা তাহলে হয়ে গেল থিটা, আর এখানে হয়ে গেল -1 ইন্টু আলফা ইজ ইকুয়াল টু মাইনাস আলফা, যা ছিল তাই বসিয়ে নাও। আচ্ছা এবার কে বলতে পারে যে কোনো একটা এলিমেন্ট আছে এই যে -1 ইন্টু আলফা, তার সঙ্গে যদি থিটা যোগ করি, জিরো ভেক্টর যদি যোগ করি, কি পাবো? -1 ইন্টু আলফাটাই পাবো। ভেরি গুড, -1 ইন্টু আলফাটাই পাবো। বাস এটাই তো প্রমাণ করতে দিয়েছে, কমপ্লিট। ঠিক আছে, আচ্ছা কার জন্য এটা? ফর অল আলফা বিলংস টু বি। আলফা আমরা যে কোনো একটা এলিমেন্ট নিয়ে নিয়েছি ভি থেকে, এখানেও দেখবে আমরা সি যে কোনো একটা এলিমেন্ট নিয়ে নিয়েছি, এগুলো একটু লিখে দেওয়া ভালো, যে কোনো একটা এলিমেন্ট সি ফিল্ড থেকে যদি নিই, এখানেও আলফা যে কোনো একটা এলিমেন্ট যদি আমরা ভি ভেক্টর স্পেস থেকে নিই, ঠিক আছে? এটা মানে জানো তো, এটা মানে ফর অল, জানো তো এই চিহ্নটা, জানো তো ফর অল, ভি দিয়ে উল্টো ভি কেটে দাও, এটা তো জানা উচিত, ঠিক আছে? আচ্ছা ওকে, তাহলে এই গেল হচ্ছে আমাদের এই তিনটে প্রপার্টি, এগুলো আমাদের কিন্তু এখন প্রচন্ড রকম ভাবে কাজে লাগবে। কারো কোনো সমস্যা আছে তিনটে প্রপার্টি নিয়ে? তাহলে আমাকে বলো। নেক্সট, এবার হচ্ছে যেরকম ভাবে সেট পড়ার পর দেখবো আমরা সাবসেট পড়ে এসেছি, ঠিক আছে? যে কোনো সেট পড়ার পর দেখবো আমরা সাবসেট পড়ে এসেছি। কেউ যদি কোনদিন গ্রুপ রিং ফিল্ড পড়ে থাকো অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা, তারা দেখবে সাব গ্রুপ আছে, সাব রিং আছে, সাব ফিল্ড আছে। তো সেম একই রকম ভাবে ভেক্টর স্পেসের পরও আমাদের সাব ভেক্টর স্পেস, সেটাকে বলে না, বলে সাব স্পেস। এই সাব স্পেস আমাদের পড়তে হবে, ঠিক আছে? সাব স্পেস এটা আমাদের জানতে হবে। তো কোশ্চেনটা হচ্ছে বোঝাই যাচ্ছে, সাবস্পেস মানে আর কিছুই না, সাবস্পেস মানে হচ্ছে যে ভেক্টর স্পেসেরই একটা সাবসেট যদি ভেক্টর স্পেস হয়ে যায়। খুব সিম্পল ভাবে বিষয়টা হচ্ছে, ধরো ভি একটা ভেক্টর স্পেস, ভি কে বললাম একটা ভেক্টর স্পেস, ঠিক আছে? ওভার এ ফিল্ড এফ, ঠিক আছে? আচ্ছা উইথ রেসপেক্ট টু, কার রেসপেক্টে? অ্যাডিশন মানে প্লাস, আরেকটা কি আছে বলো? একটা হচ্ছে বাইনারি কম্পোজিশন, আরেকটা এক্সটার্নাল কম্পোজিশন ডট, ঠিক আছে? এক্সটার্নাল কম্পোজিশন ডট। যাই হোক, তাহলে ভেক্টর স্পেস হচ্ছে ভি ওভার এ ফিল্ড এফ উইথ রেসপেক্ট টু প্লাস আর ডট। প্লাস হচ্ছে অ্যাডিশন, দ্যাট মিন্স বাইনারি কম্পোজিশন, আর ডট হচ্ছে এক্সটার্নাল কম্পোজিশন। এবার ধরো ডাব্লু একটা সাবসেট, হ্যাঁ বিভিন্ন বইতে বিভিন্ন রকম নাম থাকে, আমি ডাব্লু দিচ্ছি। ভি এর একটা সাবসেট আছে, কি ধরনের সাবসেট আরেকটু বলে দিই ভালো করে। সাবসেটটা নন এমটি হতে হবে। নন এমটি মানে তাতে অন্তত অ্যাটলিস্ট, কি বলো, দেয়ার এক্সিস্ট অ্যাটলিস্ট ওয়ান এলিমেন্টস ইন ডাব্লু, অন্তত একটা এলিমেন্ট থাকতে হবে। আচ্ছা কার সাবসেট? ডাব্লুটা হচ্ছে একটা ভি এর নন এমটি সাবসেট। এবার যদি ডাব্লুটা একটা ভেক্টর স্পেস হয়ে যায়, ইফ ডাব্লু তার সাবসেটটাও যদি একটা ভেক্টর স্পেস হয়ে যায়, ডাব্লু বি এ ভেক্টর স্পেস, হ্যাঁ, ওভার দ্য সেম ফিল্ড এফ, একই ফিল্ডের উপর, ভি ভেক্টর স্পেসটা যেই ফিল্ডের উপর আছে এই একই ফিল্ডের উপর, অ্যান্ড উইথ রেসপেক্ট টু ডাব্লু আর টি দ্য সেম বাইনারি কম্পোজিশন বা বাইনারি অপারেশন প্লাস অ্যান্ড এক্সটার্নাল কম্পোজিশন ডট। একই যদি কম্পোজিশন এবং একই ফিল্ডের রেসপেক্টে ভেক্টর স্পেস ভি এর একটা সাবসেট ডাব্লু, নন এমটি সাবসেট ডাব্লু, সেটাও যদি একটা ভেক্টর স্পেস হয়ে যায়, তাহলে দেন ডাব্লু কে কি বলা হয়? ইটস কল্ড এ সাবস্পেস, তাই তো, অফ দ্য ভেক্টর স্পেস ভি। ডাব্লু কে বলা হবে ভি ভেক্টর স্পেসের একটা সাবস্পেস।
একটা জিনিস কিন্তু মাথায় রেখো, এইটা ধরো আমাদের একটা ভি, টোটাল বড় সেট, ডাব্লু কি, ডাব্লু হচ্ছে তার একটা সাবসেট। তো ভিও একটা ভেক্টর স্পেস, ডাব্লিউ কিন্তু একটা ভেক্টর স্পেস, কিন্তু ডাব্লিউ কে আমরা কেন সাবস্পেস বলছি, তাহলে এটা মাথায় রাখতে হবে, সাবস্পেস ইজ অলসো এ ভেক্টর স্পেস, কিন্তু সাবস্পেস ইটসেলফ এ ভেক্টর স্পেস, কিন্তু সাবস্পেসটা যেহেতু মূল ভেক্টর স্পেসের একটা সাবসেট, সেই জন্য সেটাকে আমরা সাবস্পেস বলছি, আর কিছু না। ভি যার রেসপেক্টে ভেক্টর স্পেস, ধরো ভি হচ্ছে এফ ফিল্ডের রেসপেক্টে ভেক্টর স্পেস, ডাব্লিউটাকেও কিন্তু এফ ফিল্ডের রেসপেক্টে ভেক্টর স্পেস হতে হবে। ভি যদি প্লাসের রেসপেক্টে হয় আর ডটের রেসপেক্টে হয়, ডাব্লিউটাকেও সিমিলারলি কিন্তু প্লাস আর ডটের রেসপেক্টেই হতে হবে। আমার কথাটা বোঝা যাচ্ছে? যদি হয় তাহলে ডাব্লিউটাকে বলা হবে কি, ভেক্টর স্পেসের একটা সাবস্পেস, ভি এর একটা সাবস্পেস। ক্লিয়ার? এইবার কোশ্চেনটা হচ্ছে আমরা সাবস্পেস গুলো নিয়ে এবার আলোচনা করবো, ঠিক আছে? ভেক্টর স্পেস তো আমরা জেনে গেছি, এবার সাবস্পেস নিয়ে আলোচনা করবো। তাহলে সাবস্পেস মানে সেটাও কিন্তু একটা ভেক্টর স্পেস, কিন্তু মূল ভেক্টর স্পেসের সাবসেট হতে হবে। কি ধরনের সাবসেট হতে হবে? ইট মাস্ট বি কি, নন এমটি। এটাকে চেক করে নিতে হবে। তো এইবার কোথাও ধরো বললো যে ডাব্লু একটা দিয়ে দিল, ডাব্লু বললো দেখাও সেটা একটা সাবস্পেস, তাহলে দেখানোর উপায় কি? সাবস্পেস দেখাতে গেলে সেটাকে কি দেখাতে হবে বলো? ডাব্লু কে কি দেখাতে হবে? ডাব্লু কে তাহলে আবার ভেক্টর স্পেস দেখাতে হবে, আবার ভেক্টর স্পেস দেখাতে হবে ডাব্লু কে। ডাব্লু সাবস্পেস মানে ডাব্লু হচ্ছে ভি এর সাবসেট, এক নম্বর। কি ধরনের সাবসেট? নন এমটি, এক নম্বর। দুই নম্বর হচ্ছে ডাব্লু একটা ভেক্টর স্পেস দেখাতে হবে, কার রেসপেক্টে? প্লাস ডট আর ওভার এ ফিল্ড এফ। আবার বলছে যদি 10খানা প্রপার্টি দেখাতে হয়, একবার তো ভি এর 10খানা প্রপার্টি দেখিয়েছি ভি ভেক্টর স্পেসের জন্য, আবার ডাব্লু কেও যদি আমরা 10খানা প্রপার্টি দেখাই, তো বলছে একটু টাইম সাপেক্ষ সাবস্পেসের ক্ষেত্রে। সেই জন্য একটা খুব ভালো কন্ডিশন বা থিওরেম আছে, থিওরেম মানে একটা ভালো ডেফিনেশন করে অনেক বইতে হয়, বলছে সেই দুটো তিনটে কন্ডিশন আছে, যেই দুটো তিনটে কন্ডিশন দিয়ে আমরা ডিরেক্টলি বলে দিতে পারি যে ওটা একটা সাবস্পেস হচ্ছে। ভেক্টর স্পেসের যেরকম 10খানা কন্ডিশন আছে, তো বলছে সাবস্পেসের ক্ষেত্রে 10খানা কন্ডিশন লাগে না। তার কারণ আছে কেন লাগে না। ভি যেমন অনেক জিনিস দেখবে যে মূল ভি হচ্ছে মূল ভেক্টর স্পেসটা, বড় সেটটা, তো অনেক প্রপার্টি আছে এটা বড় সেটটা যদি ফুলফিল করে তাহলে সাবসেটও করবে। কিরকম? ধরো বড় সেটটা যদি কমিউটেটিভ হয়, ধরো আলফা প্লাস বিটা আর বিটা প্লাস আলফা, যে কোনো আলফা বিটা যদি ভি থেকে নিয়ে হচ্ছে, তো ভি থেকে যদি আলফা বিটা নিয়ে, যে ভি আলফা বিটা ভিতে আছে, মানে এখানে আছে আলফা বিটা যে কোনো এলিমেন্ট, এই যে ধরো ভি এর এলিমেন্ট, তো ভি এর এলিমেন্ট গুলো ডাব্লুতেও তো আছে। আমার কথাটা বোঝা যাচ্ছে? তাহলে ভি এর এলিমেন্ট গুলো যে প্রপার্টি ফুলফিল করবে, এই যে এই প্রপার্টি যদি ফুলফিল করে, তাহলে ডাব্লুর এলিমেন্ট গুলো করবে না? আমার কথাটা বুঝতে পারছো? যে ভি এর রেসপেক্ট আমি যদি বলি ভি এর যে কোনো দুটো এলিমেন্ট নাও, তারা এই প্রপার্টিটা ফুলফিল করছে, বিশেষ করে কমিউটেটিভ প্রপার্টিটা ফুলফিল করছে, আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু বিটা প্লাস আলফা হচ্ছে, তাহলে ডাব্লুর এলিমেন্ট কি সেই প্রপার্টিটা ফুলফিল করবে না? ডাব্লু কোথায় আছে? ডাব্লু কি বাইরে কোথাও আছে? না, ডাব্লু কোথায় আছে? ডাব্লু তো ভি এর মধ্যেই আছে। ভি এর এলিমেন্ট গুলো যে প্রপার্টি ফুলফিল করবে, ডাব্লুর এলিমেন্ট গুলো অনেক প্রপার্টি আছে সেগুলোই করে, যেরকম কমিউটেটিভ বা অ্যাসোসিয়েটিভ। ধরো ভি থেকে তিনটে এলিমেন্ট নাও, আলফা বিটা গামা, এটা অ্যাসোসিয়েটিভ প্রপার্টি। এরা যদি ভি থেকে নি, তো এরা ডাব্লু তো আছে, ভিতে থাকা মানে ডাব্লু তো থাকা, তো ডাব্লুর এলিমেন্ট গুলোতে অ্যাসোসিয়েটিভ করছে। সেই জন্য বলছে ডাব্লু কে যখন সাবস্পেস দেখাতে হয় না, তখন ডাব্লু কে ভেক্টর স্পেস দেখানোর জন্য 10টা কন্ডিশন দেখানোর দরকার পড়ে না। বুঝতে পেরেছো? কারণ অলরেডি যেহেতু ভি ভেক্টর স্পেস হয়ে বসে আছে, তাহলে অলরেডি অনেক প্রপার্টি যেগুলো ভি ফুলফিল করে, অটোমেটিক্যালি ডাব্লু সেগুলো ফুলফিল করছে। কিছু এমন প্রপার্টি আছে যেটা ভি ফুলফিল করলেও ডাব্লু নাও করতে পারে, সেইগুলো আমাকে দেখাতে হবে। যেমন 1 নম্বর প্রপার্টি, যদি আমি বলি যে আলফা আছে ভিতে আর বিটা আছে ভিতে, তাহলে আলফা প্লাস বিটা ভিতে থাকবে, আলফা ধরলাম ডাব্লুতে, বিটা ধরলাম ডাব্লুতে, তাহলে আলফা প্লাস বিটা যে ডাব্লুতেই থাকবে সেই গ্যারান্টি কিন্তু এই ভি এর প্রপার্টি গুলো দেয় না। আমার কথাটা বোঝা গেল? আমি ধরো বললাম, ধরো আমি একটা সবুজ কালি দিয়ে ইউজ করছি, হ্যাঁ, ধরো এটা বললাম সবুজ কালি দিয়ে এটা আলফা, এটা বললাম বিটা, তাহলে আলফা আর বিটা যোগ করলে গামা যদি হয়, সেই গামাটা ডাব্লুর বাইরেও থাকতে পারে, পারে না? ধরো আমি একটা সেট নিচ্ছি, বললাম সেটটা এস, সেটে আছে 1 আর 2, তো 1 সেটে আছে, 2 সেটে আছে, যদি যোগ করি, ধরো রিয়াল নাম্বারের সাবসেট, এটা যোগ করলে যোগফল 3, সেটে কি থাকবে? থাকবে না তো।
তাহলে এটা যদি আলফা হয়, সাপোজ এটা যদি বিটা হয়, তাহলে আলফা আর বিটা দুটোই এসে আছে, কিন্তু তাদের যোগফল কিন্তু এসে নেই। আমার কথাটা বুঝতে পেরেছো? তো ওই জিনিসটা আমি বলতে চাইছি যে এটা কিন্তু ভেক্টর স্পেস, মূল ভেক্টর স্পেস ভি দেখে বোঝা যাবে না এই প্রপার্টিটা ডাব্লুর ক্ষেত্রে ফুলফিল করছে কিনা। এরকম কিছু কিছু প্রপার্টি আমাদেরকে জানতে হবে যে কোন কোন প্রপার্টি ভি ফুলফিল করলেও ডাব্লু নাও করতে পারে। সেই প্রপার্টিগুলো আমাদের শুধুমাত্র আলোচনা করতে হবে বা দেখতে হবে, আর বাকি অটোমেটিক্যালি কিছু না কিছু প্রপার্টি সেগুলো হোল্ড করে যায়, সেগুলো আর দেখার দরকার পড়ে না, কারণ অলরেডি যেহেতু ভিটা ভেক্টর স্পেস জেনে গেছি, ডাব্লু কিছু প্রপার্টি অটোমেটিক্যালি ফুলফিল করে। কোনগুলো করে না একটা থিওরেম আছে, ঠিক আছে, বা থিওরেম না বলে একটা স্টার্ট, আচ্ছা থিওরেম দিয়ে লিখি, প্রুফ করানোর এটা দরকার নেই, কারণ এটা আমি বলেই দিলাম ব্যাপারটা একই। এটা লিখে পেলো সবাই? হ্যাঁ, একটা নন এমটি সেট বা সাবসেট ডাব্লু নাম দিলাম, ঠিক আছে, অফ এ ভেক্টর স্পেস ভি, ভি তাহলে কি একটা ভেক্টর স্পেস, অলরেডি বলে ফেলেছি। ডাব্লুটা কি, তার একটা নন এমটি সাবসেট। আচ্ছা ভিটা কার উপর ভেক্টর স্পেস? ওভার এ ফিল্ড এফ। হ্যাঁ, ভিটা হচ্ছে এফ এর উপর একটা ভেক্টর স্পেস। এবার ভি হচ্ছে একটা ভেক্টর স্পেস ওভার এ ফিল্ড এফ, একটা নন এমটি সাবসেট ডাব্লু, সেটা ভি এর একটা সাবস্পেস কখন হবে? ইজ এ সাবস্পেস অফ ভি ইফ অ্যান্ড অনলি। আচ্ছা এটা জানো তো, ইফ অ্যান্ড অনলি কে অনেক সময় আই ডবল এফ দেয়। ইফ অ্যান্ড অনলি মানে জানা আছে কারোর? ইফ অ্যান্ড অনলি মানে এদিকেও যদি ট্রু হয়, নেসেসারি এন্ড সাফিসিয়েন্ট কন্ডিশন। নেসেসারি আর সাফিসিয়েন্ট কন্ডিশন, দ্যাট মিন্স যে এদিকটাও হবে, মানে একটা হোল্ড করলে ওটাও হবে, আর উল্টোটাও হয়, কনভার্সলিও হয়। কারেক্ট, ভেরি গুড। আচ্ছা ইফ অ্যান্ড অনলি কখন? তাহলে ডাব্লু যেটা নন এমটি সাবসেট, ভি কিন্তু একটা ভেক্টর স্পেস বলে দিয়েছে, তাহলে সেটা এবার ভি এর সাবস্পেস কখন হবে? যদি 1 নম্বর থিটা নাল ভেক্টর, হ্যাঁ, ডাব্লু তে থাকতে হবে। 2 নম্বর আলফা যদি ডাব্লু তে থাকে, বিটা যদি ডাব্লু তে থাকে, দুটো এলিমেন্ট যদি ডাব্লু তে থাকে, তাহলে আলফা প্লাস বিটা এটা ডাব্লু তে থাকতে হবে। আর 3 নম্বর লাস্ট প্রপার্টি, সি যদি একটা এলিমেন্ট হয় ফিল্ডের, এই যে ফিল্ড বলে দিয়েছে ভেক্টর স্পেসটা কোন ফিল্ডের, আর আলফা যদি ডাব্লু থেকে নি, ভি থেকে না কিন্তু ডাব্লু থেকে, তাহলে সি আলফা কোথায় থাকতে হবে? ডাব্লু তে। এই তিনটে প্রপার্টি যদি ফুলফিল করে, তাহলে আমরা ডাব্লুটাকে বলতে পারি যে একটা সাবস্পেস। কারণ টোটাল প্রপার্টি ছিল 10টা, 10টার মধ্যে বাকি প্রপার্টিগুলো ইজিলি স্যাটিসফাই করবে যদি এই তিনটে স্যাটিসফাই করে। যেহেতু ভিটা হচ্ছে একটা ভেক্টর স্পেস, তাহলে সেই অনুসারে অ্যাসোসিয়েটিভ করবে, কমিউটেটিভ করবে, বাকি সব প্রপার্টিগুলো করে যাবে, শুধু এই তিনটে করলেই হবে। বুঝতে পেরেছো? নাল ভেক্টর দেখাতে হবে ডাব্লুতে আছে। নাল ভেক্টর মানে ওই যে ভি এর নাল ভেক্টর, ভি ভেক্টর স্পেস, তো ভি যদি ভেক্টর স্পেস হয় তাহলে ভি এর একটা নাল ভেক্টর থাকে 3 নম্বর প্রপার্টি অনুসারে, সেই নাল ভেক্টরটাই থাকতে হবে, কিন্তু অন্য নাল ভেক্টর হলে হবে না। ভি এর যেটা নাল ভেক্টর সেটাই ডাব্লুতে থাকতে হবে 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আলফা আর বিটা দুটো এলিমেন্ট যদি ডাব্লু থেকে নি, ভি থেকে না ডাব্লু থেকে, সাবসেট থেকে, তাহলে তাদের সাম বা তাদের অ্যাডিশনটা ডাব্লুতে থাকতে হবে। আর সি যদি ফিল্ড থেকে নি, আলফা যদি ডাব্লুতে নি, তাহলে সি আলফা ডাব্লুতে থাকতে হবে। একটা উদাহরণ দিই, ব্যাপারটা আরো ক্লিয়ার হয়ে যাবে তাহলে সবার। একটা এক্সাম্পল, ঠিক আছে, ধরো একটা সেট নিচ্ছি, হ্যাঁ, ডাব্লু বি এ সাবসেট অফ R3। R3 মানে এর আগের দিন করিয়েছি, R3 R2 R3 Rn করিয়েছি। আচ্ছা আচ্ছা R3 কে বলতে পারে কার উপর ভেক্টর স্পেস? ফিল্ডটা কি? ওভার আর এর উপর আট ওভার আর। ওভার সি এর উপর হতে পারে? পারে না? এর আগের দিনই বলেছিলাম যে যখনই রিয়ালের কিছু নিব তখন সেটা ওভার সি হতে পারে না। 6 নম্বর প্রপার্টিটা ফুলফিল করে না, এগুলো আমরা ডিসকাস করেছিলাম। বাড়িতে কিন্তু এগুলো পড়ে নিও সব, প্রত্যেকটা ক্লাস কিন্তু প্রত্যেকটা ক্লাসের রিপিট কিন্তু আমরা হবে, মানে কোশ্চিন অ্যান্সার কিন্তু তারপর আমি করবো আগের ক্লাসের জিনিসপত্র, ওই আগের ক্লাসটা কিন্তু ভালো করে ডিটেলসে পড়তে হবে খুব ভালো করে। তাহলে ডাব্লিউটা হচ্ছে একটা R3 সাবসেট, ক্লিয়ার? সাবসেট R3। আচ্ছা R3 মানে কি? R3 তে কটা করে কোঅর্ডিনেট থাকে R3 এলিমেন্ট গুলোতে? তিনটে। তিনটে, এক্স ওয়াই জেড। তাহলে ডাব্লুর যে এলিমেন্ট হবে কিভাবে ডিফাইন করছি দেখো, বলছে ডাব্লুতে এরা থাকবে, হ্যাঁ, কারা? সাম এক্স ওয়াই জেড, যারা
R3 তে আছে, ঠিক আছে, such that, যাতে করে R3 এলিমেন্ট যাতে করে x প্লাস y প্লাস z ইজ ইকুয়াল টু 0 হয়। কি বললাম? কারা থাকবে W তে? W তে হচ্ছে সেই সমস্ত এলিমেন্ট গুলো থাকবে R3 এরই তো সাবসেট, তার মানে R3 থেকে কারা থাকবে? তারা থাকবে যাদের x প্লাস y প্লাস z টা 0 হয়। আচ্ছা, এই এলিমেন্টটা W তে থাকবে 0 0 0, হ্যাঁ স্যার থাকবে। কেন? এটা x কোঅর্ডিনেট, এটা y কোঅর্ডিনেট, আর z কোঅর্ডিনেট। তাই দেখতে হবে W তে কারা থাকবে যাদের x কোঅর্ডিনেট, y কোঅর্ডিনেট, z কোঅর্ডিনেট যদি 0 হয়। আচ্ছা, এইটা W তে থাকবে 1 0 0, না না স্যার। এটা তো R3 তে আছে, R3 তো তিনটা কোঅর্ডিনেট R3 তে তো, কিন্তু এরা কিন্তু W তে থাকবে না। তার মানে আমি বলতে চাইছি W টা কিন্তু R3 এর সমস্ত এলিমেন্ট দিয়ে তৈরি না। W তে হচ্ছে R3 এর সেই এলিমেন্ট গুলো থাকবে যাদের x y আর z কোঅর্ডিনেট 0, যেমন এই এলিমেন্টটা W তে থাকবে, থাকবে না? তাহলে এবার তোমরা বলো এই W সাবস্পেস হবে কি হবে না সেটা কি করে দেখাবো? তাহলে কোশ্চেনটা হচ্ছে W টা সাবস্পেস হচ্ছে কি হচ্ছে না। তাহলে সাবস্পেস হতে গেলে কি করতে হয়? সবার আগে কি দেখাতে হয় বলো? নন-এমপ্টি দেখাতে হবে। থিটা বিলংস টু W। আচ্ছা, তা R3 এর থিটা কত? কে বলতে পারে R3 এর থিটা? 0, 0, 0 0 0। 0 0 0 0, 0, 0। আচ্ছা, তাহলে এটা W তে আছে। আচ্ছা, তাহলে যেহেতু W তে আছে তাহলে একবারে না দুটো জিনিস করে দিই। নাল ভেক্টরও আছে, তাহলে W তে একটা এলিমেন্ট আছে, তাহলে বলে দিই কি W ইজ এ নন এমপ্টি W সাবসেট অফ R3, এটা বলে দিই। কারণ নাল ভেক্টর আছে, তাহলে আমরা বলে দিই W টা হচ্ছে R3 একটা নন এমপ্টি। নন এমপ্টিও বলা হয়ে গেল, এই যে নন এমপ্টিটাও বলা হয়ে গেল, আর থিটাও আছে, এটাও দেখিয়ে দিলাম। আচ্ছা, 2 নম্বর এবার কি দেখাতে হবে বলো? একটা আলফা, কমা বিটা বিলংস টু। তাহলে একটা আলফা মানে x1 y1 z1 W তে আছে, লেট, হ্যাঁ। আর এটা বিটা x2 y2 z2 W তে আছে। আচ্ছা, তাহলে আলফা W তে আছে, বিটা W তে আছে। আলফা আর বিটা W তে থাকলে W বৈশিষ্ট্য কি? W তে কারা থাকবে? সবাই থাকবে না তো। বৈশিষ্ট্য কি? আলফা W তে থাকার ফলে x1 প্লাস y1 প্লাস z1 কত হবে? 0 0। আর বিটা W তে থাকার ফলে x2 প্লাস y2 প্লাস z2 কত হবে? 0। এবার আমাদের দেখাতে হবে আলফা প্লাস বিটা এটা W তে আছে কিনা। আলফা প্লাস বিটা মানে আলফা আর বিটা যোগ করো, কি হবে? x1 প্লাস x2 y1 প্লাস y2 z1 প্লাস z2। তাহলে আলফা প্লাস বিটা W তে থাকতে গেলে কি দেখাতে হবে বলো? কে বলতে পারে? x1 plus x2 plus y1 Plus plus y2 y1 প্লাস y2, ভেরি গুড, প্লাস z1 প্লাস z2, এদের যোগফলটা 0 হবে। এই যে x1 প্লাস y1 প্লাস z1 একসাথে নাও, আর প্লাস x2 প্লাস y2 প্লাস z2 একসাথে নাও, কি হচ্ছে তাহলে? 0 প্লাস 0 ইকুয়াল টু 0। তাহলে কি বলতে পারি? আলফা প্লাস বিটা কোথায় আছে? W তে। এই যে, তাহলে আলফা W তে ছিল, এই যে বিটা W তে ছিল, আলফা প্লাস বিটা W তে আছে। ক্লিয়ার? 3 নম্বর লাস্ট কন্ডিশন কি আছে বলো? তাহলে 3 নম্বর লাস্ট প্রপার্টিটা কি? সি ফিল্ড থেকে নিতে হবে। আচ্ছা, ফিল্ড মানে এখানে R3 এর ফিল্ড, R3 কার উপর হচ্ছিল? ওভার R, তাই তো? আচ্ছা, তাহলে ওখান থেকে নিলাম ফিল্ডটা আর নিয়ে নিলাম। আচ্ছা, লেট আর আলফা x1 y1 z1, হ্যাঁ, ওটা W থেকে নিলাম। আচ্ছা, আলফা যদি x1 y1 z1 W তে হয় তাহলে খুব পরিষ্কার, আগের মতোই কেস, x1 প্লাস y1 প্লাস z1 টাকে 0 হতে হবে। আচ্ছা, এইবার বলো কি দেখাতে হবে আমাদের? নাও, কি দেখাতে হবে বলো? C alpha belongs to V W. সি আলফা W তে আছে। আচ্ছা, সি আলফা মানে C into x1, y1, z1. সি ইন্টু x1, y1 ইন্টু z1। তাহলে সি এর সাথে যদি x1 y1 z1 গুণ করি তাহলে সি x1 সি y1 সি z1। তাহলে এইটা W তে থাকার জন্য কি করতে হবে? cx1 plus cy1 plus ভেরি গুড, সি x1 প্লাস সি y1 প্লাস সি z1, এটা দেখাতে হবে 0। সি কমন নাও,
খুব সিম্পল, x1 প্লাস y1 প্লাস z1, যেহেতু এটা 0 হচ্ছে, যে কোনো এলিমেন্টের সঙ্গে 0 গুণ করলে 0, অতএব সি আলফা ডাব্লু তে থাকছে। তার মানে কি পেলাম, তাহলে সি ফিল্ডে ছিল আর এ, আলফা ডাব্লু তে ছিল ভেক্টর স্পেসে, সাবস্পেস মানে যেটাকে দেখাতে চাইছি সাবসেটটাতে, তাহলে সি আলফা ডাব্লু তে আছে। তাহলে তিনখানা প্রপার্টি ফুলফিল করলো, তাহলে কি বলতে পারি ডাব্লুটা কি, ইজ এ সাবস্পেস অফ ভি। ভি মানে এখানে কি, R3। তাহলে সাবস্পেস হওয়ার তিনটে কন্ডিশন, এক থিটা, নাল ভেক্টর থাকতে হবে ডাব্লু তে, ডাব্লু সাবসেট হওয়ার কন্ডিশন 2 নম্বর। তাহলে সেখান থেকে ডাব্লুটা অলরেডি নন এমটি হয়ে যায়, কারণ একটা এলিমেন্ট আছে। নাল ভেক্টর একটা এলিমেন্ট থাকা মানে নন এমটি, আর কোনো কিছু না থাকা মানে এমটি। আলফা আর বিটা যদি ডাব্লু তে থাকে, তাহলে আলফা প্লাস বিটা ডাব্লু তে 2 নম্বর। আর 3 নম্বর হচ্ছে সি যদি ফিল্ডে থাকে আর আলফা যদি ডাব্লু তে থাকে, তাহলে সি আলফা ডাব্লু তে থাকবে। অনেক বইতে না এই দুটো কন্ডিশনকে পরে কম্বাইন করে দেয়, মানে বলে একসাথে করে দেয়, এই যে আলাদা আলাদা না করে এই দুটো কন্ডিশনকে কম্বাইন করে দেয়। তাতে লাভ কি হয়, এই দুটো কন্ডিশনকে যদি আমরা কম্বাইন করে দিই তাহলে অঙ্কটা ছোট হয়ে যায়, তাতে কিন্তু ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক সময় থাকে। কিন্তু যখন প্র্যাকটিস করতে শুরু করবে ধীরে ধীরে ধীরে, তখন দেখবে যে মনে হবে যে আলাদা আলাদা করে করলে টাইম লস্ট হচ্ছে অনেক, তো আমরা একসাথে করে দিই। দুটো কন্ডিশন, এই দুটো কন্ডিশনকে একবারে করে দেয়। কিরকম ভাবে করে দেয় বলছে, এই দুটোকে কম্বাইন করে, এই দুটো কিন্তু শুধু এরকম বলে, সি যদি ফিল্ডে থাকে আর আলফা আর বিটা যদি ডাব্লুতে থাকে, তাহলে ইমপ্লাই করবে সি আলফা প্লাস বিটা ডাব্লুতে। তাতে কি হলো, সি ফিল্ডে আর আলফা ডাব্লুতে, সেখান থেকে 3 নম্বরটা কাজে লাগাও। আমার কথাটা শুনো, সি ফিল্ডে আর আলফা ডাব্লুতে, তাহলে কি বললাম 3 নম্বর কাজে লাগিয়ে কি হয় বলো, মানে কি করে এটা পেলো সেটাকে আমি বলে দিচ্ছি ব্যাখ্যা করে। প্রথমে 3 কে কাজে লাগালো কি করে, সি ফিল্ডে আলফা ডাব্লুতে, তাহলে 3 কে কাজে লাগিয়ে কি হয় বলো, সি আলফা ডাব্লু সি আলফা ডাব্লুতে, তাহলে সি আলফা ডাব্লুতে আবার বিটাও ডাব্লুতে, তাহলে 2 কে কাজে লাগিয়ে, দুটো এলিমেন্ট যদি ডাব্লুতে থাকে তাদের অ্যাডিশন ডাব্লুতে থাকে, তাহলে সি আলফা ডাব্লুতে 3 কে কাজে লাগিয়ে আর 2 কে কাজে লাগিয়ে সি আলফা ডাব্লুতে, বিটা অলরেডি ডাব্লুতে বলে দিয়েছিলাম, তাহলে সি আলফা প্লাস বিটা ডাব্লুতে, তাহলে 2 আর 3 কে কম্বাইন করে এটাও বলা যায়। বা অনেক বইতে এরকমও থাকে যে দুটো এলিমেন্ট নেই, সি ডি যদি ফিল্ডে থাকে আর আলফা বিটা যদি ডাব্লুতে থাকে, তাহলে সি আলফা প্লাস ডি বিটা ডাব্লুতে থাকবে। অনেক বইতে না এরকমও থাকে, ঠিক আছে, অনেক বইতে এরকম থাকে। তো যাই হোক, তো মোট কথা হচ্ছে যে বিভিন্ন বইতে বিভিন্ন রকম থাকে, বেসিক জায়গাটা হচ্ছে এটা, ক্লিয়ার? তাহলে এবার আমি আরো অনেকগুলো উদাহরণ দিব, যেই উদাহরণ দিয়ে তোমরা আমাকে বলবে, এবার কিন্তু তোমাদেরকে আস্তে 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 এগুলো কিন্তু দেখতে হবে যে কোনো একটা নন এমটি সাবসেট ভেক্টর স্পেসে দিয়ে দিব আমি, সেগুলো সাবস্পেস হচ্ছে কি হচ্ছে না, এর উপর কিন্তু যে কোনো পরীক্ষাতে, যে কোনো কম্পিটিটিভ লেভেলের পরীক্ষাতে কিন্তু এই টাইপের কোশ্চিন প্রচন্ড রকম আসে। বিশেষ করে এমসিকিউ 4টে নন এমটি সেট দিয়ে দিল, বললো কোন কোন সেট সাবস্পেস। মাল্টিপল চয়েস কোশ্চিন হলে, এমসিকিউ হলে একটা অ্যান্সার, মাল্টিপল সিলেক্ট হলে একাধিক অ্যান্সার হতে পারে। তাহলে এই জিনিসটা কিন্তু খুব ভাইটাল, সাবস্পেস চেনাটা। খুব বেসিক এক্সাম্পল তো আমরা করবোই, তারপরে আমরা একটু কঠিন টাইপের এক্সাম্পলে যাব, যেগুলো নর্মালি বিএসসি তে, ঠিক আছে, সিলেবাসে পড়ায় না, তো আমরা সেগুলোও আস্তে আস্তে দেখব। স্যার বলছি 1 নাম্বার কন্ডিশনটা কি লাগবেই? 1 নম্বর কন্ডিশনটা লাগবে মানে এই কারণে, ধরো আমি তোমাদের বললাম যে এক্সাম্পল 2, একটা সেট নিয়ে নিলাম, ধরো ডাব্লু, আচ্ছা মাইকটা অফ করে দাও তোমাদের, কারেন্ট মাইক অন আছে, ঠিক আছে, একটা আওয়াজ আসছে, পরিষ্কার থাকলে কি সবাই শুনতে পাবে পরে, ধরো কেউ ক্লাস করলো না, রেকর্ডিং পরে আরেকবার শুনতে পারবে, এই জন্যই বলি যে মাইকটা অফ করে দাও। আমার অসুবিধা হয় না, কিন্তু তোমাদের আবার শুনতে অসুবিধা হবে, সবাই আছে তো। ডাব্লুটা হচ্ছে একটা নন এমটি সাবসেট অফ R3, be defined by W is equal to সেই সমস্ত এলিমেন্ট R3 তে, R3 মানে 3টে কোঅর্ডিনেট x y z, সে R3 না নিয়ে R2 নিলে 2টো কোঅর্ডিনেট হতো, R4 নিলে 4টে, আমি একটা নিলাম জাস্ট R3, যাতে করে x প্লাস y প্লাস z তাদের যোগফল হচ্ছে 1। কি বললাম, W কি ধরনের সেট, আগের এক্সাম্পলটা মনে আছে, আগেরটা কি ছিল আর এবার কি আছে, ডিফারেন্সটা কি আগের আর এটার মধ্যে? আগেরটাতে 0 ছিল, এটা 1 আছে। ধরো কাউকে যদি বলি ডাব্লুতে এই সেটটা আছে, এই এলিমেন্টটা আছে ডাব্লুতে 1 0 0, স্যার আছে।
0 1 0 হুম 0 0 1 এটা সবাই ডাব্লুতে তো, হুম তাহলে ডাব্লু নন এমটি, তা নিয়ে কোনো মানে ইয়ে নেই, কনফিউশন নেই। কাউকে যদি বলি থিটা ডাব্লুতে আছে, থিটা থিটা মানে r3 থিটা কি গো? মিস r3 নাল ভেক্টর কি একটু আগে তো বললে 0 0 0 0 ডাব্লুতে আছে? না নেই। কেন? 0 0 0 যোগ করে 1 হতে পারে না। তাহলে প্রথম কন্ডিশনটা দিয়েই বলা যায় যেহেতু নাল ভেক্টর নেই তাহলে ডাব্লু ইজ নট এ সাবস্পেস। বুঝতে পারলে? স্যার এখানে কি হ্যাঁ স্যার 2 নাম্বার আর 3 নাম্বার কন্ডিশনটা কি স্যাটিসফাই করবে? ওটাও করবে না, করবে না, অবশ্যই করবে স্যার না। স্যার দেখা যাচ্ছে 2 আর 3 মিলে 1 নাম্বার ইমপ্লাই করা যাবে স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, করা যায় করা যায়, 2 আর 3 মিলে 1 নম্বর করা যায়। তাও আমি কি যে অনেক সময় এমসিকিউ কোশ্চেন থাকে তো, আমি এটা কেন লেখাই, অনেক বইতে এটাকে মানে অ্যাভয়েড করে দেয়। 2 আর 3 মিলে করা যায়, ওই বেসিক্যালি বোঝাই যাচ্ছে কেন। সিটাকে যদি -1 ধরি, সিটাকে যদি -1 ধরি, হ্যাঁ ঠিক আছে, তাহলে হ্যাঁ হ্যাঁ, -1 ওটাই ধরতে পারি যদি ফিল্ডটা রিয়েল হয়। যদি ফিল্ডটা রিয়েল হয়, হ্যাঁ ফিল্ডটা যদি আর হয় তখন -1 ধরবো ফিল্ড এলিমেন্ট। যাই হোক, ফিল্ডটা সেই ইউনিট এলিমেন্ট 1 হলেও করা যায়, সেটা নিয়ে কোনো অসুবিধা নেই। যে ফিল্ড ধরো ইউনিট 1 তাহলে -1 সেটাও ফিল্ডে, সেটা নিয়ে কোনো অসুবিধা নেই, সেটাও করতে পারি আমরা। রিয়াল না হলেও করতে পারি, সেটা নিয়ে অসুবিধা। ধরো -1 ধরলাম, -1 হচ্ছে ফিল্ডে আছে, আলফা হচ্ছে ধরো ভিতে আছে, তাহলে মাইনাস আলফা ভিতে থাকবে। আর প্লাস আলফা ধরো আবার যদি ভিতে, এই যে আলফা ভিতে আছে তাহলে মাইনাস আলফা আর প্লাস আলফা এটাও আবার মানে ডাব্লুতে ডাব্লুতে স্যার, এটাও ডাব্লুতে থাকবে, তাহলে যোগফলও ডাব্লুতে থাকবে, দ্যাট মিন্স থিটা ডাব্লুতে থাকবে। থিটা ডাব্লুতে। অবশ্যই। তবু আমি কেন এই কন্ডিশনটা প্রথমে সবার ক্ষেত্রে বলে দিই, অনেক কোশ্চিন আছে যেগুলো না শুধুমাত্র এটা চেক করলেই বলা যায় যে সেটা সাবস্পেস হচ্ছে কি হচ্ছে না। যেমন এই কোশ্চেন, তাহলে কি হয় আমাদের এই দুটো আর চেক করতে হয় না। ধরো সেকেন্ডটা চেক করলেও কিন্তু এটা হতো না, কিন্তু সেকেন্ডটা চেক করা বুঝতেই পারছো যে একটু টাইম সাপেক্ষ। যখনই কোনো কম্পিটিটিভ এক্সাম যাবে আমাদের সব থেকে ইজিয়েস্ট পদ্ধতিটা করে রাখতে হবে, সেই কারণে আমি এটাকে না আলাদাভাবে আমি লিখে রাখি। এবং ফ্রেডবার্গের বইতে দেখেছি এই কন্ডিশনটা লেখা আছে, খুব ভালো লেগেছে আমার এটাই। মানে বিভিন্ন বইতে লেখা নেই, এসকে মাপাতে যেরকম এটা নেই, হপেন কুঞ্জে যাও নেই। তো আমি এই কারণে কেন বলি, বিভিন্ন বই ফলো করলে কি হয় যে ওই বইয়ের কিছু স্পেশালিটি গুলো শেখা যায়। এখন যেহেতু তোমরা মানে এমন ভাবে পড়বে যে তোমরা তো, আমি তো আর বিএসসি লেভেলে শুধু করাবো না, বিএসসির পাশাপাশি আমাদেরকে সমস্ত কিছু জানতে হবে, এমন ভাবে জেনে রাখবে। শোনো, তোমরা তো এরপর বিএসসি তে পরীক্ষা দেবে, তোমরা তো তোমাদের বন্ধু বান্ধবের সঙ্গে দেখা হবে, তাদের সঙ্গে এরপর যখন আমি কোর্সটা কমপ্লিট করে দেবো তাদের সঙ্গে দেখবে যে ভেক্টর স্পেস আলোচনা করে, দেখবে ওরা অনেক পিছিয়ে আছে। কলেজে ক্লাস করে শুধুমাত্র কলেজে, তাদের কিছু করার নেই, কলেজেও সিলেবাস শেষ করতে তাদের একটা মানে ইয়ে আছে, একটা রেস্ট্রিকশন আছে। তো তোমাদের দেখবে যে অনেক লেভেলের বেশি জেনে গেছো। এটা মানে এই যে ধরো কোশ্চিনটা করলে তো আমি বলে দিলাম ডিসকাশনটা যে কেন আমি এটা করছি, এই দুটো থেকে ওটা বলা যায়। যত আলোচনা হবে, যত ডিসকাশন হবে, যত অঙ্ক নিয়ে বিভিন্ন অঙ্ক নিয়ে আলোচনা হবে না, তত দেখবে মাথা খুলছে, তত দেখবে ইন্টারেস্ট বাড়ছে। পড়াশোনাটা এরকমই যে বন্ধু বান্ধবের থেকে পড়াশোনা সব থেকে বেশি ভালো হয়। একটা স্যার যা বোঝাবে আর একটা বন্ধু যা বোঝাবে, স্যার একই জিনিস বোঝালেও বন্ধু বান্ধব তার থেকে হাফ টাইমে সেটা ভালো করে বুঝিয়ে দিতে পারে, এটা ব্যাপার আছে। কারণ যার মানে যেই সমস্ত স্টুডেন্টদের ক্ষেত্রে কি হয়, একটা ফিলোসফি কাজ করে যে স্টুডেন্টরা না যে কোনো কঠিন জিনিসটাকে সোজা উপায়ে বুঝতে ভালোবাসে। তো যখনই কোনো স্টুডেন্ট ওটাকে বুঝে নেয়, সে এবার তার বন্ধুকে খুব সোজা উপায়ে বুঝিয়ে দেয়। বিশেষ ক্ষেত্রে অনেক ক্ষেত্রে কি স্যারদের, যে কোনো জায়গাতে, যে কোনো ইউনিভার্সিটি দেখবে, কলেজে দেখবে, আমার সাথে অনেকেই একমত হবে, কলেজের দেখবে স্যারদের ক্লাস ভালো লাগছে না, বরঞ্চ উচ্চ মাধ্যমিকের স্যাররা ভালো পড়াতো। তো উচ্চ মাধ্যমিকের স্যার থেকে কি কলেজের স্যাররা কম জানে? অবশ্যই না, কিন্তু তাদের পড়ানোর স্টাইলটা ওরকম, তারা একটু কঠিন করে পড়ায়, এটা হয়। তো ছাত্রদেরকে সবসময় ছাত্রদের মতো করে পড়াতে হবে, সোজা করে পড়াতে হবে, তাহলে ছাত্ররা সেটা ইন্টারেস্ট পায়। না হলে ইন্টারেস্ট পায় না, ল্যাক অফ ইন্টারেস্টে প্রচুর ছাত্রছাত্রী আছে ম্যাথমেটিক্স নিয়ে অনার্স করছে, স্যার ভালো লাগে না, স্যার কি করবো, স্যার এবার অন্য লাইনে চলে যাবো, তো এটা হয়, এটা কিছু করার নেই, ঠিক আছে। যাই হোক, তো আমার হ্যাঁ মানে এটা ব্যাপার যে এই দুটো নিয়ে হয়, কারেক্ট, 1 নম্বরটা এই দুটো থেকে আসে, দরকার নেই বলার। তবুও ফ্রেডবার্গে কেন বলেছে তার কারণটা হচ্ছে অনেক এমসিকিউ কোশ্চেন যখন থাকে না, হট করে দেখো এটা চেক করলাম, বাকি আর কিছু চেক করার দরকার পড়ে না। তাহলে এই কন্ডিশন একটা স্পেশাল কন্ডিশন, যেটা মনে রাখবে, আমি এই জন্য করাই আমার ছাত্রছাত্রী, তাদের সুবিধা হয়, ঠিক আছে। ক্লিয়ার? তাহলে ডাব্লুটা সাবস্পেস হলো না, তাহলে অ্যানসারটা কি, ডাব্লুটা সাবস্পেস হচ্ছে না। ক্লিয়ার? স্যার হ্যাঁ বলো। স্যার বলছি যে এই অঙ্কগুলো যেগুলো আমি এর ক্ষেত্রে স্যার ফিল্ডটা তো এখানে দেওয়া নেই, মানে বলে দেওয়া নেই যে রিয়েল নাম্বারের উপর হবে না কমপ্লেক্সের উপর হবে। তো স্যার রিয়েল কি সবসময় ধরে নেবো অঙ্কটা করার ক্ষেত্রে? R3 না, R3 হচ্ছে ভেক্টর স্পেস, তো R3 কোনো কমপ্লেক্সের উপর হয় না, বুঝতে পারছো? আচ্ছা ভেক্টর স্পেসটা কমপ্লেক্সের উপর হয় না, সেই জন্য এই ফিল্ডটাকে রিয়াল নিতে পারছি, আদারওয়াইজ আর আমার কোনো আর কিন্তু অন্য কোনো ইয়ে নেই,
কারণ নেই, যেহেতু R3 আমি জেনে গেছি R3 ইজ এ ভেক্টর স্পেস ওভার R, C এর উপর হতে পারে না, সেই জন্য আমি R অ্যাজিউম করে নিচ্ছি। বুঝতে পেরেছো? ক্লিয়ার? যাই হোক, তো আরো আমি এক্সাম্পল আসছি। ধরো একটা খুব ইম্পর্টেন্ট এক্সাম্পল আছে, ধরো W, ধরো V হচ্ছে একটা ভেক্টর স্পেস, ঠিক আছে? V হচ্ছে একটা ভেক্টর স্পেস ওভার ফিল্ড F, হ্যাঁ, অ্যান্ড W শুধুমাত্র থিটা আছে, W তার কেউ নেই। W তে কে আছে? শুধুমাত্র নাল ভেক্টর, এই যে V এর শুধুমাত্র নাল ভেক্টরটা W তে আছে, ঠিক আছে? তাহলে ডাব্লুটা কি একটা সাবস্পেস হবে? শুধু একটাই ভেক্টর আছে, নন এমটি কিন্তু হচ্ছে, তাহলে ডাব্লুটা কি একটা সাবস্পেস হবে? স্যার হবে। কি কি কন্ডিশন চেক করতে হবে তাহলে বলো? ট্রান্সফার করবে। এক নম্বর, ডাব্লু আছে, এই থিটা ডাব্লুতে আছে। দুই নম্বর, আলফা আর বিটা যদি ডাব্লুতে নিই, তো বেসিক্যালি দেখো ডাব্লুতে একটাই এলিমেন্ট, আলফা আর বিটা নেওয়ার কোনো জায়গা নেই, তার মানে থিটা আর থিটাই নিতে হবে, তো থিটা আর থিটা যোগ করলে থিটা অবভিয়াসলি ডাব্লুতে থাকবে। তিন নম্বর, সি যদি ফিল্ড থেকে নিই, আলফা যদি ডাব্লুতে থাকে, আলফা বলে তো আর কিছু নেই, তাহলে থিটাই থাকবে, তাহলে থিটা ডাব্লুতে আছে, সি ফিল্ডে আছে, ওই যে এর আগের প্রপার্টিটা সি ইন্টু থিটা গুণ করলে কত হয় বলো? সি ইন্টু থিটা গুণ করলে কত হবে? থিটা। থিটা, তাহলে এই যে ডাব্লুতে আছে। তো বেসিক্যালি ডাব্লুটা বলছে দেন ডাব্লু এটা হচ্ছে একটা সাবস্পেস হবে, হ্যাঁ, ডাব্লু ইজ এ সাবস্পেস অফ ভি। এই ধরনের সাবস্পেসের না একটা স্পেশাল নাম আছে, কেউ জানো? স্যার ট্রিভিয়াল। Very Sir, good. trivial. And it is called trivial subspace. Good. Trivial, হ্যাঁ, it is called trivial. তাহলে কোথাও যদি আমি বলি ট্রিভিয়াল, TRIVIAL, হ্যাঁ, ট্রিভিয়াল সাবস্পেস আমি যদি কোথাও বলি, দ্যাট মিন্স ভেবে নিবে যে সেটা মানে শুধুমাত্র থিটা আছে। আর আরেকটা সাবস্পেস আছে খুব ইম্পর্টেন্ট, যেটাকে বলে ইমপ্রপার সাবস্পেস। ইমপ্রপার, ধরো ভি হচ্ছে একটা ভেক্টর স্পেস ওভার এ ফিল্ড এফ। কেউ জানো ইমপ্রপার সাবস্পেস সম্পর্কে? স্যার আর ওভার আর। আর না, মানে আমি এখানে ভি নিচ্ছি। মানে স্যার কোন একটা এলিমেন্ট থেকে কম এলিমেন্ট থাকবে কোন একটা না না সেটে। না, ওটা প্রপার সেম হ্যাঁ, স্যার। থাকবে। সেম স্যার ইমপ্রপার। থিটা নিজেই। ভি যদি একটা ভেক্টর স্পেস হয় ওভার এ ফিল্ড এফ, তাহলে ভি ইটসেলফ, ভি কে নিজেও আবার নিজের সাবসেট হয়, জানো, নিজের ইমপ্রপার সাবসেট। তো নিজেই যদি নিজের ইমপ্রপার সাবসেট হয়, তাহলে ভি নিজেই আবার ভেক্টর স্পেস, তাহলে ভি ইটসেলফ ইজ এ সাবস্পেস অফ ভি। মানে ভি ভেক্টর স্পেস সেটা আবার নিজেই নিজের একটা সাবস্পেস হয়, সেটাকেই বলে ইমপ্রপার সাবস্পেস, আর কিছু না। ঠিক আছে? দিস সাবস্পেস ইজ কল্ড improper. This subspace is called the improper subspace of V. ঠিক আছে? তাহলে এই দুটো এক্সাম্পল স্যার প্রত্যেকটা ভেক্টর স্পেস তার নিজেরই সাবস্পেস, এটা হবে ইমপ্রপার সাবস্পেস। হ্যাঁ, প্রত্যেকটা ভেক্টর স্পেস তার নিজেই, ভি যে কোনো একটা ভেক্টর স্পেস নিজের সাবস্পেস, সেটাই ইমপ্রপার। তখন ইমপ্রপার। হ্যাঁ, যদি তুমি বলো যে আর একটা ভেক্টর স্পেস, তাহলে আর আবার নিজের সাবস্পেস, আর ইমপ্রপার। যদি বলি আর টু নিজের, কারণ অ্যাকচুয়ালি নিজের কেন, যে সাবসেটটা তো ইমপ্রপার হয়ে যাচ্ছে, আর প্রত্যেকটা তো ভেক্টর স্পেস হচ্ছেই, তাহলে ওটা তো আবার নিজেরই ব্যাপার। মানে এই জিনিসটা কি বলতো, একটু লজিক্যালি এটা দেখতে হবে, ঠিক আছে? আচ্ছা, একটা এক্সাম্পল দিই, ঠিক আছে? এবার আস্তে আস্তে আমি একটু কঠিন জায়গাতে আসতে চাইছি, ঠিক আছে? ধরো, আচ্ছা সালমা মাইক বন্ধ করে দাও, পারভেজ মাইক বন্ধ করে দাও, মাইক অফ করে দাও, মাইকটা বন্ধ করতে হবে, এই প্র্যাকটিসটা করতে হবে আগে। কারণ তোমাদের মাইক অন করলেই আমার সাউন্ড আছে, কারণ আমি তো ধরো একটা কোয়াইট প্লেসে আছি, চুপচাপ জায়গায়, তোমরা তো সবসময় থাকতে পারবে না, তোমাদের হয়তো বাড়িতে কেউ আওয়াজ করলো, কিছু করলো, সেগুলো সবসময় কোশ্চেন করার পর মাইক অফ। আচ্ছা, ধরো একটা সেট নিলাম, হ্যাঁ, ডাব্লু, ঠিক আছে?
আর নন এমটি বলার দরকার নেই, জাস্ট let W be a subset of, ঠিক আছে। আচ্ছা R3 দিয়ে আরেকটা এক্সাম্পল করে দিই, তারপর আমি চলে আসছি অন্য জায়গায়। শুধু R3 R4 এগুলো দিয়ে তো শুধু হবে না, অন্য জায়গা দিয়ে হবে। ধরো W তো হচ্ছে একটা সাবসেট অফ R3 such that be defined by, ঠিক আছে, ডিফাইন করছি আমরা এইভাবে, W তে X, ঠিক আছে, Y Z এরা আছে যারা R3 তে আছে, such that যার Y আর Z টা দুটোই 0, Y কোঅর্ডিনেটে 0, Z কোঅর্ডিনেটে 0। কারা আছে যার Y কোঅর্ডিনেটে 0 আর Z কোঅর্ডিনেটে 0, শুধুমাত্র X কোঅর্ডিনেটটা আছে। কে বলতে পারে যে এরকম একটা ভেক্টর বলো যেটা W তে থাকবে, মানে R3 এর একটা এলিমেন্ট বলো যেটা W তে আছে। স্যার থিটাই তো থাকবে 0,0,0, ওর তো সেকেন্ড আর থার্ড কম্পোনেন্টে 0 হয়ে যাচ্ছে। ভেরি গুড, তাহলে প্রথমে থিটা থাকবে 0,0,0, ঠিক আছে। তাহলে বলে দিই W হচ্ছে নন এমটি, ইজ এ নন এমটি। থিটাটা থাকবে কিনা এটা চেক করাটা খুব দরকার, এই জন্য আমি আলাদাভাবে একটা কন্ডিশন বলে দিই, ঠিক আছে। আচ্ছা এবার 2 আর 3 কে একসাথে করবো, হ্যাঁ, আর আমরা আলাদা আলাদা করে করবো না। তাহলে একটা কাজ করি, একটা সি নিয়ে নিই ফিল্ড থেকে। ফিল্ড কে বলতে পারে এখানে? ভেক্টর স্পেস, দেখে নাও R3 ইজ এ ভেক্টর স্পেস ওভার। স্যার ফিল্ডটা আরই হবে, কেন R3 তো আর এর উপরই করে। তাহলে আলফা নিয়ে নি এবার, x1 y1 z1, হ্যাঁ, W থেকে, আর বিটা নিয়ে নি x2 y2 z2 W থেকে, ঠিক আছে। আচ্ছা যেহেতু আলফা আর বিটা W তে আছে, তাহলে বৈশিষ্ট্য কি W যে y1 0 হবে, z1 0 হবে, আর তার পাশাপাশি y2 ও 0 হবে, z2 ও 0 হবে, ঠিক আছে, এটা হবে। আচ্ছা এইবার কোশ্চেনটা হচ্ছে আমাদের দেখাতে হবে, আমরা একসাথে করছি কিন্তু এবার, হ্যাঁ, একসাথে করা মানে আমাদের দেখাতে হবে নাও সি আলফা প্লাস বিটা। আচ্ছা সি আলফা মিন্স x1 y1 z1 প্লাস বিটা মিন্স x2 y2 z2। যদি আমরা এখানে যোগ করি তাহলে দাঁড়াচ্ছে cx1 প্লাস x2, তাই তো, x কোঅর্ডিনেটটা। আচ্ছা সিমিলারলি y কোঅর্ডিনেটটা দাঁড়াচ্ছে cy1 প্লাস y2, সিমিলারলি z কোঅর্ডিনেটটা দাঁড়াচ্ছে cz1 প্লাস z2। তাহলে এবার বলো এই সি আলফা প্লাস বিটাকে যদি আমাদের W তে দেখাতে হয়, তার মানে তার এই দুটো কোঅর্ডিনেটকে কি দেখাতে হবে? 0 দেখাতে হবে। দেখিয়ে ফেলো, পারবে? এই যে কত হচ্ছে 0, হ্যাঁ স্যার, y1 0 y2 0, তাহলে এটা 0, আর cz1 প্লাস z2 এটাও কি হবে সিমিলারলি 0। অতএব সি আলফা প্লাস বিটা কোথায় থাকবে? W তে। তাহলে কি হলো, সি হচ্ছে ফিল্ডে, আলফা W তে, বিটা W তে, ইট ইমপ্লাইজ দ্যাট সি আলফা প্লাস বিটা বিলংস টু W, দ্যাট মিন্স W, অতএব W ইজ এ কি সাবস্পেস অফ V। ক্লিয়ার? V মানে এখানে R3। আচ্ছা এখানে যদি এরকম দিত না সেটটাকে, y আর z টা 0 না করে যদি এরকম দিত যে x আর z 0, তাও হতো, হ্যাঁ, বা ধরো এরকম দিল যে x আর y 0, তাও হতো, একই, যে কোনো এক্সাম্পল দিলেই হলো, ঠিক আছে, কোনো ভয়ের কিছু নেই, একই ব্যাপার। ঠিক আছে, এবার একটা ম্যাট্রিক্সের উদাহরণ দেখি, হ্যাঁ, R3 R4 এগুলো তো মোটামুটি দেখলাম। ধরো W be a subset of R2 cross 2, কে বলতে পারে? What does it mean? 2 cross 2 real matrices, set of 2 cross 2 real matrices। সেট অফ 2 ক্রস 2, যত সেট 2 ক্রস 2 রিয়েল ম্যাট্রিক্সের যত, মানে যত ম্যাট্রিক্স আছে তার সেটটা রিয়েল, হ্যাঁ, এই যে আর দি দিছি মানে রিয়েল। আচ্ছা এটা একটা ভেক্টর স্পেস হয় কি? ইজ ইট এ ভেক্টর স্পেস অর নট? হ্যাঁ স্যার হয়। হ্যাঁ বাকিরা করেছিলাম এটা আর আর এম এন আর এম ক্রস করেছিলাম, করেছি এগুলো। তাহলে এটা হচ্ছে একটা ভেক্টর স্পেস ওভার ফিল্ড,
আর হবে স্যার। আর হবে, তাহলে W is a subset of A। আচ্ছা, be defined by, ডিফাইন করছি হ্যাঁ, W। আচ্ছা, W তে কারা থাকবে তাহলে? তাহলে এরা হচ্ছে 2x2 ম্যাট্রিক্সের সেট। তাহলে W তে A B C D এরা থাকছে, such that, যাতে করে A প্লাস D হচ্ছে 0। আচ্ছা, তার আগে একটা জিনিস বলে দিই, এই যে এরা হচ্ছে কার এলিমেন্ট? আর 2x2 এর। এবার W এর বৈশিষ্ট্য কি? W এর বৈশিষ্ট্য হচ্ছে A আর D এর যোগফল 0। আমরা চেক করব W টা একটা সাবস্পেস কিনা। 1 0 0 -1 W তে থাকবে? হ্যাঁ স্যার থাকবে। W এর বৈশিষ্ট্যটা দেখো, W তে কারা থাকে? যাদের ডায়াগোনাল গুলোর যোগফল 0 হয়। আচ্ছা, ধরো সাকিব তুমি মাইকটা অফ করো, তোমার মাইকে খুব আওয়াজ হচ্ছে, তুমি মাইকটা অফ করতে হবে, এটা ভুললে চলবে না। ধরো একটা ম্যাট্রিক্স দিলাম A, হ্যাঁ, একটা ম্যাট্রিক্সের ট্রেস মানে জানো কেউ? ট্রেস, সাম অফ ডায়াগোনাল এলিমেন্টস। ভেরি গুড। ট্রেস অফ এ ম্যাট্রিক্স মানে সাম অফ দা ডায়াগোনাল এলিমেন্টস। পারফেক্ট, এটা জেনে রাখা উচিত। হ্যাঁ, কোন একটা ম্যাট্রিক্সের ট্রেস, ওটাকে লেখা হয় এইভাবে সংক্ষেপে, টি আর ট্রেস অফ এ। ট্রেস অফ এ মানে ম্যাট্রিক্স, যে কোনো ম্যাট্রিক্স যদি হয়, ঠিক আছে, ধরো একটা স্কোয়ার ম্যাট্রিক্স হলো, তাহলে তার ডায়াগোনাল গুলোর গুণফল, যোগফল। তাহলে এই যে ডাব্লিউটাকে এইভাবে লেখা যায়, ডাব্লিউটাকে যদি আমি আরেকবার রিরাইট করতে চাই, তাহলে ডাব্লিউটাকে এভাবে লেখা যাবে, সেই সমস্ত ম্যাট্রিক্স যারা 2x2 রিয়াল, যাতে করে তাদের ট্রেস 0 লেখা যাবে। কেন? এই যে এ বি সি ডি, যাতে করে এ আর ডি এর যোগফল 0। এ আর ডি এর যোগফল মানে ডায়াগোনাল গুলোর সাম, সেটাকেই ট্রেস বললাম, তাহলে ট্রেসে 0। তাহলে অনেকে না এইভাবেও করে, ট্রেসে 0, একই জিনিস কিন্তু। স্যার দুটো ডায়াগোনাল 0 হবে? হ্যাঁ, না, দুটো ডায়াগোনাল 0 হবে না, ডায়াগোনালের যোগফল 0, যোগফল। না স্যার, দুদিক থেকে 0 হতে পারে না, একদিক? দুদিক মানে না 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 না, ডায়াগোনাল মানে এটাকে বলে প্রিন্সিপাল ডায়াগোনাল, ওটাই। হ্যাঁ, এটাও ডায়াগোনাল, কিন্তু এইটা হচ্ছে প্রিন্সিপাল, এটাকেই ধরা হয়। হ্যাঁ, আমি এখানে ডায়াগোনাল মিন্স প্রিন্সিপাল ডায়াগোনাল বলছি, ঠিক আছে? প্রিন্সিপাল মানে এই যে এই দিকটা, আর এই দিকটাও ডায়াগোনাল, কিন্তু এটাকে প্রিন্সিপাল ডায়াগোনাল বলা হয়, সবসময় প্রিন্সিপাল ডায়াগোনাল বলা হয়, ঠিক আছে? যদি কেউ অসুবিধা হয় তাহলে প্রিন্সিপাল ডায়াগোনাল এই টার্মটা মনে রাখো। ট্রেস মিন্স প্রিন্সিপাল। হ্যাঁ, এইবার আমি যদি দেখা এটা সাবস্পেস হচ্ছে কিনা, কি করে দেখাতে হবে বলো? স্যার থিটাটা 0 0 0 তো 0। প্রথমে তো ওটা নন এমটি দেখাতে হবে, তার মানে থিটাটা ওর মধ্যে বিলং করছে। কে বলতে পারে আর 2x2 এর থিটা কত? স্যার 0 0 0 0। হ্যাঁ, ওটাকে আমরা O2 লিখি। হ্যাঁ, O2। হ্যাঁ আচ্ছা, তাহলে বলে ফেলি O2। তাহলে দেখো ভেক্টর স্পেস অনুসারে কিন্তু নাল ভেক্টর চেঞ্জ হবে। এটা W তে আছে, কেন W তে আছে? খুব পরিষ্কার, ডায়াগোনাল গুলোর প্রিন্সিপাল ডায়াগোনাল তাদের যোগফল 0 হচ্ছে। ক্লিয়ার? তাহলে W টা হচ্ছে একটা নন এমটি সাবসেট। W is a non-empty subset of R2x2. ক্লিয়ার? আচ্ছা, এবার বাকি এটা 1 হলো, আর 2 3 কে একসাথে কম্বাইন করে স্যার সিটা একটা ফিল্ড থেকে এলিমেন্ট নেবো, আর আলফা বিটা স্পেস থেকে নেবো, যে সি আলফা প্লাস বি থেকে বিটা। নিলাম। আলফা বিটা না বিটা। নিলে না, এখানে একটা কাজ করবে, এখানে এ বি নেব। কেন বলতো? কারণ এখানে হচ্ছে ম্যাট্রিক্সের সেট, তো সেই জন্য সবসময় এলিমেন্ট গুলো ম্যাট্রিক্স হওয়ার ফলে ক্যাপিটাল লেটারে আমরা নরমালি ম্যাট্রিক্সকে লিখি। তাহলে এ নিলাম হচ্ছে এখান থেকে A1 B1 C1 D1 বললাম W তে আছে। ক্লিয়ার? আচ্ছা, আর বি আরেকটা ম্যাট্রিক্স A2 B2 C2 D2 W তে আছে, ঠিক আছে? আচ্ছা, W তে থাকার ফলে বৈশিষ্ট্য কি? ওরা W তে থাকার ফলে কি হবে বলো? স্যার তাদের ট্রেসটা 0 হয়ে যাবে, তার তাদের মানে trace টা zero A1 হবে। D1 ইকুয়ালস টু 0 হবে, A2 D2 ইকুয়ালস টু 0 হবে। But কি সব Plus. বলছিস? A1 প্লাস Sir, D1 plus প্লাস, আর A2 প্লাস D2 0 হবে। যাই হোক, ঠিক আছে, হলো। এবার CA প্লাস B
এটাকে দেখাতে হবে ডাব্লিউ তে আছে। আচ্ছা সি এ মানে a1 b1 c1 d1 প্লাস বি মানে a2, ঠিক আছে, b2 c2 d2। আচ্ছা যোগ করো, ম্যাট্রিক্সের যোগ গুণ জানো তো কত হবে বলো? 1 1 পজিশনে কত হবে? ca1 প্লাস a2, তারপর এখানে cb1 প্লাস d2, এখানে হবে cc1 প্লাস c2, cd1 প্লাস d2। আচ্ছা এইবার সিএ প্লাস বি কে যদি আমাদের দেখাতে হয় ডাব্লিউ তে আছে, তার মানে আমাদের দেখাতে হবে সি এ ওয়ান প্লাস এ টু, মানে ফার্স্ট এলিমেন্টটা 1 1 পজিশনে, আর 2 2 পজিশনে সি ডি ওয়ান প্লাস ডি টু। এদেরকে একটা কাজ করি, এইটা থেকে একটা কমন নাও, কত কমন নেওয়া যাবে? সি, তাহলে পড়ে থাকলো এ ওয়ান প্লাস ডি ওয়ান, আর পরের দুটো থেকে হচ্ছে এ টু প্লাস ডি টু, তাহলে কত হলো? সি, হ্যাঁ এ ওয়ান প্লাস ডি ওয়ান মানে এই যে 0 প্লাস এ টু প্লাস ডি টু মানে 0, তাহলে 0, তাহলে এটা যেহেতু 0 হয়ে যাচ্ছে, অতএব কি বলতে পারি? সি এ প্লাস বি কোথায় থাকবে? ডাব্লিউ তে। ডাব্লিউর মধ্যে থাকে। তাহলে ডাব্লিউ এটা সাবস্পেস, ক্লিয়ার? ডাব্লিউ হচ্ছে এটা সাবস্পেস, লিখে পেলাম, অর্থাৎ ডাব্লিউ ইজ এ সাবস্পেস অফ আর 2 ক্রস 2। এটাকে আবার সংক্ষেপও করা যায়, অনেকে এইভাবেও করে, ট্রেস দিয়ে করে। হ্যাঁ ট্রেস দিয়ে মানে এরকম ভাবে করে যে, আচ্ছা একটা জিনিস জানো, ট্রেস ধরো এ একটা ম্যাট্রিক্স বি একটা ম্যাট্রিক্স, তাদের ট্রেসের যোগফল এ ট্রেস প্লাস ট্রেস এ প্লাস ট্রেস বি। যে কোনো দুটো ম্যাট্রিক্সের, হ্যাঁ যে কোনো দুটো ম্যাট্রিক্স নাও, যা ইচ্ছে নাও, যেটা ইচ্ছে, ধরো একটা ম্যাট্রিক্স দিচ্ছি আমি 2 3 6 7, আমার ইচ্ছে মতো নিচ্ছি আমি, বি 1 0 0 1। আচ্ছা এ ট্রেস কে বলতে পারে? বি এর ট্রেস কে 2 বলতে প্লাস পারে? 7 সমান হচ্ছে 9, আর বি এর ট্রেসটা হচ্ছে 1 প্লাস 1 সমান হচ্ছে 2। এর ডায়াগোনাল গুলো যোগফল, প্রিন্সিপাল ডায়াগোনাল গুলো। আচ্ছা তাহলে এ আর বি এবার যোগ করছি, ম্যাট্রিক্স যোগ করছি, এ আর বি 3 3 6 8। দেখো তো এ আর বি এর ট্রেস যদি করো কত হচ্ছে? 11। 3 প্লাস 8 11। ট্রেস এ প্লাস ট্রেস বি হবেই, এটা হতেই হবে, এটা 1 নম্বর প্রপার্টি ট্রেসের। আর আরেকটা ট্রেসের খুব ইম্পর্টেন্ট প্রপার্টি আছে, যদি সি একটা স্কেলার হয়, এ যদি একটা ম্যাট্রিক্স হয়, তাহলে ট্রেস অফ সি এ মানে সি ইন্টু ট্রেস এ, হ্যাঁ সিটা বেরিয়ে যায়। তো এখানেও এই যে ভেক্টর স্পেস আমি দেখালাম, তো আমাদের ডাব্লিউটা কি ছিল? ডাব্লিউটা ছিল হচ্ছে সেই সমস্ত ম্যাট্রিক্স যাতে করে ট্রেস এ তার 0। তো কেউ এইভাবেও দেখাতে পারো যে ওই যে 2 নম্বর প্রপার্টিটা, জাস্ট এই প্রপার্টিটা, হ্যাঁ মানে কম্বাইন প্রপার্টিটা এরকম ভাবে যে সি যদি ফিল্ড থেকে নিয়ে নিই, ফিল্ড মিনস এখানে আর স্কেলার, আর এ আর বি যদি আমরা ডাব্লিউ থেকে নিয়ে নিই, তাহলে দেন ট্রেস এ 0, ট্রেস বি এটাও 0, হ্যাঁ তাহলে ট্রেস অফ সি এ প্লাস বি এটা দাঁড়াবে ট্রেস অফ সি এ, যোগফল ভেঙে গেল, ট্রেস প্লাস ট্রেস অফ বি। আচ্ছা ট্রেস অফ সি এটা আবার সি বেরিয়ে যাবে, ট্রেস অফ এ প্লাস ট্রেস অফ বি সি, হ্যাঁ ট্রেস অফ এ মানে 0, ট্রেস অফ বি মানে 0, তাহলে 0, তাহলে ট্রেস অফ সি এ প্লাস সি বি যদি, ট্রেস অফ সি এ প্লাস বি যদি 0 হয়, তাহলে সি এ প্লাস বিটা ডাব্লিউ তে থাকবে। তো সেরকম ভাবে হয়, এক এক জনের এক এক রকম পার্সপেক্টিভ, আমরা সব রকম শিখে রাখবো, যার যেটা মনে হবে সেটা করবে। কারণ কম্পিটিটিভ এক্সামে তো বড় কোশ্চেন থাকে না, আমরা যখন সেমিস্টারের পরীক্ষাতে ঠিক আছে সেটাতে বড় কোশ্চেন থাকে, সেখানে কোনো, কিন্তু এখন তো তোমাদের সেমিস্টারের ক্ষেত্রেও তো সমস্ত ক্ষেত্রে এমসিকিউ সব চলে এসেছে, তাহলে তখন আমাদের তাড়াতাড়ি করতে হবে, টাইম লিমিটটা থাকে। সেই কারণে আমরা যত রকম প্রসিডিউর আছে সমস্ত কিছু অ্যাপ্লাই করে দেখবো কোনটা সব থেকে ইজিয়েস্ট, কোনটা সব থেকে মানে মানে টাইমটা সেটাতে কম লাগছে, ঠিক আছে? আচ্ছা ধরো, আচ্ছা এবার তোমাদেরকে কিছু দেবো, মানে তোমাদেরকে একটা দিচ্ছি, হ্যাঁ একটু বলো তো, মানে আরো এক্সারসাইজ দেবো কিন্তু সব সাবস্পেসের, হ্যাঁ তো যাই হোক, তো ধরো আরেকটা দিচ্ছি, এস এস না করে ডাব্লিউ বলি, হ্যাঁ
বিভিন্ন বইতে বিভিন্ন রকম থাকে। ধরো ডাব্লু বি দ্য সেট অফ অল 2x2 রিয়াল, হ্যাঁ, সিমেট্রিক ম্যাট্রিক্স। আচ্ছা, সিমেট্রিক সবাই জানো তো? ম্যাট্রিক্স হ্যাঁ স্যার। যত 2x2 রিয়াল সিমেট্রিক ম্যাট্রিক্স আছে। আচ্ছা, কোশ্চিনটা হচ্ছে যে এক্সামিন করো, মানে কোশ্চিনটা আমি বলছি না, আমি মুখে বলে দিচ্ছি, মানে চেক করতে হবে তোমাদের, এক্সামিন করতে হবে যে এই সেটটা ডাব্লুটা, ঠিক আছে, একটা সাবস্পেস হবে কি হবে না। কার সাবস্পেস হবে? আর 2x2 এর, আর 2x2 এর একটা সাবস্পেস হবে কিনা, ঠিক আছে। আমি লিখে ফেলি কোশ্চিনটা নাহলে। এক্সামিন ইফ ডাব্লু, ঠিক আছে, ইজ এ সাবস্পেস অফ, এটা এক্সামিন করতে হবে, মিন্স হতেও পারে নাও হতে পারে, অফ দ্য ভেক্টর স্পেস আর 2x2। আচ্ছা, কে বলতে পারে, তখন কোশ্চিন দিলাম তখন সলিউশন, যে ডাব্লুটাকে লিখবো কিভাবে সেটের আকারে যদি লিখি? ডাব্লু সমান হচ্ছে যে এ বিলংস টু আর 2x2 such that a equals to a transpose। ডাব্লুটা হচ্ছে সেই সমস্ত ম্যাট্রিক্স যারা হচ্ছে 2x2 রিয়াল আবার সিমেট্রিক। তার মানে সেই সমস্ত ম্যাট্রিক্স আছে যারা 2x2 রিয়াল, তার মানে আর 2x2 তে থাকে, সাজ দ্যাট, যাতে করে সিমেট্রিক। তাহলে বলো সিমেট্রিকটা কি করে বলবো? a equals to a transpose। ঠিক আছে, এ ট্রান্সপোজ ইকুয়াল টু, বাস, ঠিক আছে। তোমাদের কাজ এই ডাব্লুটা সাবস্পেস হচ্ছে কিনা দেখাও দেখি, করো তোমরা, সাবস্পেস হচ্ছে কিনা। কি করতে হবে সাবস্পেস হওয়ার জন্য? 1 নম্বর তোমরাও করো, আমিও করি। নাল ভেক্টর বলো, সিমেট্রিক? হ্যাঁ স্যার সিমেট্রিক। হ্যাঁ স্যার সিমেট্রিক। সিমেট্রিক, তাহলে ডাব্লু তে আছে অ্যাজ বলে দিই, হ্যাঁ। সিমেট্রিক মানে তার ট্রান্সপোজ, রো এর জায়গায় কলাম, কলামের জায়গায় রো, উল্টো চেঞ্জ করো। আচ্ছা, তাহলে ডাব্লু হচ্ছে নন এমটি, একবারই বলে দিলাম, ঠিক আছে। is a non-empty subset of R 2x2। আচ্ছা, বাকি 2 আর 3 কে একসাথে করে দেবে, করে দাও। সি ফিল্ড থেকে, ফিল্ড হচ্ছে এখানে আর, এ একটা ম্যাট্রিক্স, বি একটা ম্যাট্রিক্স, দুটোই ডাব্লু থেকে। এ ডাব্লু তে হওয়ার ফলে এ ট্রান্সপোজ এ, বি ডাব্লু তে হওয়ার ফলে বি ট্রান্সপোজ ইকুয়াল টু বি। এবার কি দেখাতে হবে? CA plus B transpose। প্লাস বি, সেটা ডাব্লু তে আছে কিনা, তার হোল ট্রান্সপোজ। কে বলতে পারে সি এ প্লাস বি তার হোল ট্রান্সপোজ কি হয়? সি এর ট্রান্সপোজ, a তার ট্রান্সপোজ প্লাস b ট্রান্সপোজ। সি হচ্ছে রিয়াল স্কেলার, তাহলে সি কি হয়ে যায়, বাইরে বেরিয়ে যায়, তাহলে সি ইনটু এ ট্রান্সপোজ প্লাস বি ট্রান্সপোজ। আচ্ছা, সি এ ট্রান্সপোজ মানে এ, বি ট্রান্সপোজ মানে বি, তাহলে সি এ প্লাস বি তার হোল ট্রান্সপোজ কত হয়ে গেল? সি এ প্লাস বি হয়ে গেল। তার মানে কি, অতএব সি এ প্লাস বিটা কি ধরনের ম্যাট্রিক্স? সিমেট্রিক। ডাব্লু তে আছে, দাস ডাব্লু ইজ এ সাবস্পেস অফ আর 2x2। শোনো, এগুলো আমি লিখে নিই একটু নোট দিয়ে। 1 নম্বর, ঠিক আছে, এগুলো সব তোমাদের বাড়ির কাজ, হোমওয়ার্ক, আমাকে করে সব পাঠাবে, আমি সব বলে দেবো, হ্যাঁ, আমাকে করে সব পাঠাতে হবে, ঠিক আছে। 1 নম্বর কোশ্চিন দিচ্ছি আমি কিছু কিছু, সেই কোশ্চিন গুলো সব করবে। ডাব্লু, ঠিক আছে, ইজ দ্য সেট অফ অল, লিখে ফেলো সবাই নোট দিয়ে, 2x2 রিয়াল ডায়াগোনাল ম্যাট্রিক্স।
কোশ্চেনটা আমি বলে দিই, আগে একবার লিখিনি তারপর কোশ্চেনটা বলছি, ঠিক আছে? নোট 2, ডাব্লুটা তাহলে কি ধরনের সেট এবার বলো? আগের বার কি সেট নিয়েছিলাম আমরা? 2x2 রিয়াল সিমেট্রিক, আর এবার কি 2x2 রিয়াল ডায়াগোনাল। ডায়াগোনাল ম্যাট্রিক্স মানে জানো তো, এগুলো সব জানা উচিত। ডায়াগোনাল মিন্স তার নন ডায়াগোনাল বা অফ ডায়াগোনাল এলিমেন্ট গুলো 0। W is the set of all 2x2 রিয়াল, আচ্ছা সিমেট্রিক, হ্যাঁ অলরেডি এটা করিয়েছি, সেটা নোটের মধ্যে লিখে দিই, ম্যাট্রিসেস। 3, W is the set of all 2x2 real skew symmetric matrices. ঠিক আছে? 4, W is the set of all 2x2 real upper triangular, জানো তো upper triangular matrix? কারো জানা আছে আপার ট্রায়াঙ্গুলার? স্যার ডায়াগোনালের উপর এলিমেন্ট গুলো থাকবে। আপার ট্রায়াঙ্গুলার মানে এটা যদি ডায়াগোনাল হয় তার উপরের গুলো থাকবে, নিচের গুলো 0। আচ্ছা, W is the set of all 2x2 real lower triangular matrix. তোমাদের কাজ হচ্ছে এই 5টা সেট, এরা সবাই সাবস্পেস, সবাই অফ R2x2 দেখানো। আমি একটা দেখালাম, বাকি 4টে বাড়ির কাজ। আমি এটা দেখিয়ে ফেলেছি সিমেট্রিকটা, তোমাদের বাকি দেখাতে হবে। একটা এক্সাম্পল দিই, হ্যাঁ এবার একটু ভাবো দেখি তো তোমরা। লেট তাহলে ম্যাট্রিক্সের হলো, রিয়ালের হলো, রিয়ালের উপর একটা উদাহরণ দিই, ঠিক আছে? খুব ইম্পর্টেন্ট একটা উদাহরণ, এটা একবার নেটে এসেছিল, হ্যাঁ এই কোশ্চেনটা না, অনেকগুলো সেট দিয়েছিল, তার মধ্যে বলেছিল যে কোনটা কোনটা মানে সাবসেট, কোনটা সাবস্পেস হচ্ছে কি হচ্ছে না। তো এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট, আমার খুব ভালো লেগেছিল কোশ্চেনটা, আমি বলে দিই। লেট W be a subset of R2 be defined by W is equal to x, y তারা থাকবে, ঠিক আছে? যেখানে x পজিটিভ, y পজিটিভ, আচ্ছা ইকুয়াল টু করে দিই, হ্যাঁ গ্রেটার দেন ইকুয়াল টু 0। পজিটিভ হলে ফাট করে ধরে নিতে পারতো তোমরা, তাই আমি ইকুয়াল টু করে দিলাম। কে বলতে পারে? আচ্ছা প্রথমে যদি আমি পজিটিভ দিয়ে করি, আচ্ছা আমি দেওয়াটা পজিটিভই ঠিক আছে, পজিটিভ দিয়ে ধরো করলাম, কে বলতে পারে ডাব্লিউটা কি সাবস্পেস হবে? আগে ডাব্লিউটা ভালো করে দেখে নাও। স্যার হবে না স্যার, 0,0টা থাকবে। স্যার 0 নাল ভেক্টরটা তো থাকছে না। R2 নাল ভেক্টর 0,0 সেটা থাকছে না, ভেরি গুড, এটা ডাব্লিউ তে নেই, কারণ পরিষ্কার বলা আছে ডাব্লিউ তে কারা থাকছে, এক্স আর ওয়াই যারা পজিটিভ, এই কারণে আমি 0টা অ্যাড করে দিলাম। এবার এই যুক্তিটা দেওয়া যাবে না? তাই ডাব্লিউ তে আছে তো? আচ্ছা হ্যাঁ স্যার। তাহলে ডাব্লিউ ইজ এ নন এমপ্টি সাবসেট অফ R2। বুঝতে পেরেছো কেন আমি থিটাটা এক্সট্রা ভাবে দিই? একটা লাইনে বোঝা যায় যে ডাব্লিউ মানে না হলে ফাট করে প্রথমেই আমরা ধরে নিতে পারবো, জাস্ট 0 0 দিয়ে বা নাল ভেক্টর দিয়ে। W is a non-empty subset of R2। কে বলতে পারে 1 নম্বর প্রপার্টি কোন হোল্ড করলো? হ্যাঁ 2 3 যদি আলাদাভাবে ধরো আর যদি একসাথে কম্বাইন করে ধরো তাহলে 2, যাই হোক স্যাটিসফাই করবে কি করবে না? স্যার আচ্ছা ধরো 2, আমি 2টা আলাদাভাবে করছি, হ্যাঁ 2 ধরো আলফা, হ্যাঁ আমি একটু তোমাদের বলে দিই যারা বুঝতে পারছো না, না বোঝাটা না বুঝতে পারো অসুবিধা নেই। W তে আছে বিটা x2 y2, হ্যাঁ W তে আছে, ভালো বললাম। আচ্ছা ওরা W তে থাকার ফলে কি হবে বলো? x1 greater than equal to 0, x1 greater equals to 0, y1 greater equals to 0, আচ্ছা x2 greater equals to 0, y2 greater equals to 0. y2 greater equals to 0, y2 greater than equals to 0, ঠিক আছে? আচ্ছা ওকে, তাহলে এইবার আলফা প্লাস বিটা x1 প্লাস x2 y1 প্লাস y2 কি দেখাতে হবে? আলফা প্লাস বিটাটা W তে আছে দেখাতে হবে, যদি থাকে তাহলে সাবস্পেস। কে বলতে পারে W তে থাকবেই থাকবে না? থাকবে স্যার, ডাব্লিউ তে থাকবে, সিরিয়ালি ডাব্লিউ তে থাকবে। থাকবে?
কি দেখে কি হ্যাঁ মনে স্যার হচ্ছে? থাকবে। অবশ্যই থাকবে, কারণ স্যার দুটো নন দুটো তো নেগেটিভ, পজিটিভ। x1 আর x2 যদি Non-negative। নন নেগেটিভ হয়, তাদের সামটাও তো নন নেগেটিভই হবে। খুব অবভিয়াস। তাহলে অ্যাজ যেহেতু x1 প্লাস x2 টাও গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হবে, আর y1 প্লাস y2 গ্রেটার দ্যান, তাই তো? দেখো ঠিকঠাক বলছো তো? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে আলফা প্লাস বিটা কোথায় থাকবে? ডাব্লিউ তে থাকবে। ক্লিয়ার? নো কোশ্চেন। 3 নম্বর সি, ফিল্ড থেকে নিয়ে নাও। ফিল্ড মানে এখানে বলো, রিয়েল নাম্বার। রিয়েল নাম্বার আছে, ওকে। আর আলফা আগের মতো আবার x1 y1 w থেকে নিয়ে নাও। কে বলতে পারে x1 y1 যদি w থেকে নিয়ে নিই তাহলে x1 গ্রেটার দ্যান ইকুয়াল টু 0, মানে আলফাটা, y1 সরি y1 গ্রেটার দ্যান ইকুয়াল টু 0, আগের মতো একই জিনিস। তাহলে এবার তোমরা বলো যে সি আলফা। স্যার থাকবে না স্যার, হ্যাঁ, থাকবে না স্যার। কি থাকবে না? থাকবে না w তে? স্যার না, ডাব্লিউ তে স্যার সিটা নেগেটিভ হয়ে গেলে থাকবে না। কারেক্ট, স্যার সিটা তো ফিল্ড থেকে তুলছি, নেগেটিভও তো হতে পারে। কারেক্ট। সি যদি নেগেটিভ হয়ে যায়, ধরো সি -1, আলফা একটা নিলাম কিছু, x1 y1 কিছু একটা উদাহরণ নিয়ে নিলাম, ধরো 2,3, ঠিক আছে? w তে আছে কারণ 2 আর 3 নন নেগেটিভ। তাহলে সি আলফা কত হয়ে যাচ্ছে? -1 ইন্টু 2,3, দ্যাট মিনস -2, -3 নেগেটিভ, ডাব্লু তে থাকবে না। তাহলে এই যে প্রপার্টিটা সেটা ফুলফিল করবে না। তাহলে যদি না করে তখন আমরা কি বলতো, তখন আমরা উদাহরণটা নিই, সেটাকে কি বলা হয়? এটা এক্সাম্পল, কাউন্টার এক্সাম্পল। ভেরি গুড। হলে প্রুফ, এই যে এটা হচ্ছিল কিন্তু যখনই হবে না তখনই আমরা প্রুফ করতে পারবো না, তখন আমরা ডিসপ্রুভ করবো। তো ডিসপ্রুভ করার একটা বেস্ট উপায়, উই শুড ইন্ট্রোডিউস কি অ্যান এক্সাম্পল, যেটা হচ্ছে ওটাকে কাউন্টার করে। কাউন্টার করে মানে যেটাকে কন্ট্রাডিক্ট করে। দেখো বুঝতে পারলে, এই একটা কোশ্চিন ছিল, খুব ভালো একটা কোশ্চিন। তো এরকম প্রচুর কোশ্চিন থাকবে, আমি একটা সেট দেবো কোশ্চিনের, যে সেই সেটে তোমরা চেক করতে হবে। আমি একটা অনেকগুলো কোশ্চিনের সেট দেবো, ঠিক আছে? স্যার এই সেটটা কি মানে ফার্স্ট কোয়াড্রেন্টের এলিমেন্ট গুলোকে বোঝাচ্ছে তো সব? এই মানে set- আর টু ফার্স্ট, এই ডাব্লিউ যে সেটটা ধরে নেওয়া হয়েছে এখানে, তো এটা কি ফার্স্ট কোয়াড্রেন্টের সব এলিমেন্ট গুলোকে বোঝাচ্ছে? মানে আর টু পেজটা হুম, ওটা যদি টানা হয় তাহলে ওর কি ফার্স্ট কোয়াড্রেন্টের সমস্ত এলিমেন্ট গুলোকে বোঝাচ্ছে? R2 সেটটা যদি টানা হয় মানে বুঝতে পারলাম না। মানে গ্রাফে যদি মানে এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস দিয়ে যদি প্লট করা হয় তাহলে সেটা কি ওই এক্স গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0, ওয়াই গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0, মানে ফার্স্ট কোয়াড্রেন্টের জিনিসটাকে বোঝাচ্ছে, সমস্ত এলিমেন্ট গুলোকে বোঝাচ্ছে একবারে কারেক্ট, মানে। ইনক্লুডিং এইটা, আচ্ছা, এরাও, মানে হ্যাঁ হ্যাঁ, ওটা অরিজিন, ওটা তো হবে এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস হবে গ্রেটার ইকুয়ালস টু বলেছে। ঠিক আছে? এটা হবে প্লাস হচ্ছে এই সবাই ফার্স্ট কোঅর্ডিনেট, কারণ বোঝাই যাচ্ছে যে x গ্রেটার দ্যান ইকুয়াল টু 0, y গ্রেটার দ্যান ইকুয়াল টু 0, তার মানে x অ্যাক্সিস হচ্ছে, y অ্যাক্সিস হচ্ছে, যেমন ধরো 1 0, এটাও কিন্তু থাকবে w তে 1 0 থাকবে, কারণ এই যে একটা 1 আর একটা 0 হোক না, তার মানে আমি বলতে চাইছি x অ্যাক্সিস থাকবে, y অ্যাক্সিস থাকবে, 0 1 এটাও কিন্তু থাকবে, মানে x অ্যাক্সিস থাকবে, y অ্যাক্সিস থাকবে, আর ফার্স্ট কোঅর্ডিনেট, ঠিক আছে? এটাকে মানে যাই হোক, এটাকে বাদ দাও। এইটা হচ্ছে যে গ্রাফিক্যালি এটা হচ্ছে যে এরকম এলিমেন্ট গুলো, এগুলো সব থাকবে, ঠিক আছে? আচ্ছা, সেম জিনিস যদি নেগেটিভে হতো, কোশ্চেনটা ধরো স্লাইড চেঞ্জ করে দিল, বলে এরকম দেবী প্রসাদ, তখন তুমি বারবার করে ইয়ে করছো, ইয়েতে হাত দিবে না, হোয়াইট বোর্ডে হাত দেওয়ার দরকার নেই। বলো, এটা যদি নেগেটিভ দিয়ে করতাম, মানে লেস দ্যান ইকুয়াল টু 0, দুটোই লেস দ্যান ইকুয়াল টু 0, তাহলে কি হতো? এটাও স্যার ওই 3 নাম্বার প্রপার্টির হবে না। থেকে প্রবলেম হতো, এখানেও প্রবলেম হতো। ওইটা তখন আমি সিটাকে পজিটিভ ধরে নিতাম। না না, সি তখন যদি হ্যাঁ, নেগেটিভ C হতো, এটা থেকে নেগেটিভ ধরতাম স্যার। সি নেগেটিভ হ্যাঁ হতো, নেগেটিভ, হ্যাঁ নেগেটিভ ধরে নিতাম, হ্যাঁ সেই সি নেগেটিভ নেগেটিভ, এটা নেগেটিভ আছে, নেগেটিভ নেগেটিভ পজিটিভ হয়ে যেত। পজিটিভ হ্যাঁ। হয়ে যেত, তখন উল্টো হয়ে যেত ব্যাপারটা, ঠিক আছে? তো সি এখানেও নেগেটিভ ধরতাম, একই কেস। যাই হোক, ঠিক আছে, একটা উদাহরণ ছিল, খুব ইম্পর্টেন্ট একটা উদাহরণ। এগুলো আরো আছে সব, ঠিক আছে? অনেক উদাহরণ আছে। মানে দেখো, লিনিয়ার অ্যালজেব্রা ইজ নাথিং বাট জিওমেট্রি। এই যে জিওমেট্রি, তাহলে এটা একটা মানে জিওমেট্রি অনুসারে এটা একটা সাবস্পেস হচ্ছে না, এটা কিন্তু কিছুই না, এটা হচ্ছে জিওমেট্রি। ধরো আমি আরেকটা কোশ্চেন দিই, দেখো জিওমেট্রির সাথে কি করে সম্পর্ক, কেন এটাকে লিনিয়ার বলছে হঠাৎ করে। ধরো যত উদাহরণ করাবো তত ভালো বুঝতে পারবে। কিছু তো আমি এক্সারসাইজ দেবো, ওগুলো সব বাড়িতে তোমরা নিজেরা চেক করবে,
প্রচুর এক্সারসাইজ আছে, আমি একটা কোশ্চেন করে দেবো। তাহলে ডাব্লিউটা হচ্ছে একটা নন এমটি সাবসেট অফ R2 দিচ্ছি, হ্যাঁ, ডিফাইন্ড বাই R2 মানে প্লেন, ছবি আঁকতে সুবিধা হয় আর কিছু না। R3 মানে ছবি আঁকতে একটু অসুবিধা হয়। R3 কি হয়ে যায়, ঠিক আছে? R2 মানে হচ্ছে যে একটা এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস, দুটো অ্যাক্সিস থাকে, দুটো কোঅর্ডিনেট থাকে, ছবি আঁকতে সুবিধা। R3 এর ক্ষেত্রে ছবি আমরা আঁকি, 3D জিওমেট্রি করনি আমরা আঁকি, কিন্তু R2 এর ক্ষেত্রে যতটা বুঝতে সুবিধা হয়, R3 এর ক্ষেত্রে ছবিটা বুঝতে কম সুবিধা হয়, সেজন্য আমরা R2 তেই নিচ্ছি ব্যাপারগুলো, ঠিক আছে? এই সেম জিনিসটা কিন্তু R3 এর ক্ষেত্রেও কিন্তু একই, যদি আমি 3টা কোঅর্ডিনেট বাড়িয়ে দিতাম, নিয়ে যদি গ্রেটার দ্যান ইকুয়াল টু এক্স ওয়াই জেড করে দিতাম, একই ব্যাপারটা, কোনো ইয়ে নেই। আচ্ছা, সেটটাকে দেখো ভালো করে, সেই সমস্ত এক্স কমা ওয়াই সাজ দ্যাট y ইকুয়াল টু mx, যেখানে mটা আর কিচ্ছু না, একটা কনস্ট্যান্ট। কেউ বলতে পারবে এটা কি ধরনের সেট? স্কেলার, mটা আর এ আছে, কেউ জানো? y ইকুয়াল টু mx, স্ট্রেট লাইন। Straight line. একটা স্ট্রেট লাইন হবে কারেক্ট, অরিজিন দিয়ে পাস করছে যেটা। স্ট্রেট লাইন তাহলে যেটা গতিটা m। অরিজিন দিয়ে পাস করছে, যার স্লোপ হচ্ছে m। তাহলে আমি একটু ভালো করে লিখি, xy এখানে r2 তে আছে সাজ দ্যাট y ইকুয়াল টু mx, যেখানে m হচ্ছে রিয়াল। কে বলতে পারবে? তার মানে কারা আছে, কারা ডাব্লুতে আছে? ধরো এম, আমি ধরো M45 নিলাম সাপোজ, ঠিক আছে, মানে 1 নিলাম M1045, তাহলে ধরো আমি এটাই নিলাম, যে কোনো কিছু হতে পারে। তো এবার কোশ্চিনটা হচ্ছে, যদি আমি এরকম ভাবে এমটাকে নিই, ধরো 1 সাপোজ, আমি ছবি আঁকার ক্ষেত্রে বলছি, তাহলে কারা আছে ডাব্লুতে? এই লাইনের উপর প্রত্যেকটা পয়েন্ট ডাব্লুতে আছে, তারাই তো সেই সমস্ত এক্স ওয়াই গুলো যারা y ইকুয়াল টু mx হচ্ছে। তো কে বলতে পারে এটা একটা সাবস্পেস হবে কি হবে না? যেমন হবে স্যার। ফার্স্ট কোঅর্ডিনেটটা আমরা নিয়েছি, তাই না, এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস, সেটা হয়নি। সিমিলারলি কেউ যদি সেকেন্ড কোঅর্ডিনেট নাও, থার্ড নাও, ফোর্থ নাও, একই রকম ভাবে হবে না। এখানে বলে হবে কি হবে না? হবে স্যার। হবে কি হবে? প্রথমে কি চেক করব? স্যার 0 তো এই যে অরিজিন আছে, নন, হ্যাঁ অরিজিন তো আছে ওর মধ্য দিয়ে। ছবি দেখে বুঝে গেলাম অরিজিন আছে। নেক্সট, স্যার একটা এলিমেন্ট নিয়ে নিলাম যেটা y1 ইকুয়ালস টু mx1 x1 y1। নিয়ে নিলাম একটা, ধরো একটা নিয়ে নিলাম, সাপোজ একটা আলফা নিলাম x1, y1, একটা বিটা নিলাম x2, y2 সাপোজ। আচ্ছা, ধরো আছে ডাব্লুতে, হ্যাঁ, দেন আমি জাস্ট সংক্ষেপে লেখাচ্ছি, হ্যাঁ, তোমরা ডিটেলসে ভালো করে লিখে নিও। তাহলে y1 ইজ ইকুয়াল টু কত হবে? mx1, আর mx1 y2 ইকুয়াল টু y2 ইকুয়ালস টু mx2। এবার আলফা প্লাস বিটা এটাকে ডাব্লুতে দেখাতে হবে, তার মানে x1 প্লাস x2, y1 প্লাস y2 কি হবে? স্যার y1 প্লাস y2 ইকুয়ালস টু হুম m ইনটু হুম x1 প্লাস x2। হচ্ছে, হ্যাঁ স্যার হয়, এই যে দেখো, তাহলে আলফা প্লাস বিটা কোথায় হ্যাঁ আছে? স্যার হচ্ছে। ডাব্লুতে। আর পরেরটা, আচ্ছা একটা জিনিস জানো, ধরো আমি কাউকে বললাম এক্স ওয়াই, তার সাথে 2 গুণ করে দিই, কি হবে? মানে এটা স্কেলার, ধরো 2, ধরো এই পয়েন্টটা এক্স ওয়াই, বা এই পয়েন্টটা ধরো সাপোজ আমি বললাম যে এই পয়েন্টটা হচ্ছে 2,2, তার সাথে যদি আমি একটা 2 গুণ করে দিই, কি হবে? স্যার বলো কি হবে? 4,4, স্যার পয়েন্টার দ্বিগুণ হয়ে যাবে। আমার কথাটা শুনো, তাহলে 4,4 হবে। 4,4 হয়ে যাওয়া মানে কি 2,2 কে 2 গুণ বাড়িয়ে দিলাম, এই দূরত্বটাকে 2 গুণ বাড়িয়ে দিলাম, এই জায়গাতে হবে। যদি -1 দিয়ে গুণ করি 2,2 কে, বলো, এই যে এইদিকে অপোজিটে চলে আসবে। স্যার অপোজিটে, তার মানে তার রিফ্লেকশন কি? রিফ্লেকশন কি হয়? এই যে ধরো এই বরাবর যদি একটা আয়না ধরো,
এটা আয়না, তাহলে এটারই রিফ্লেকশন, এটা জাস্ট ওকে নেগেটিভ করা মানে তার রিফ্লেকশন, আর কিচ্ছু না। তার মানে কি 2,2 কে কখনো বাড়াচ্ছি, কখনো কমাচ্ছি, কখনো উল্টো দিকে নিয়ে যাচ্ছি, কিন্তু এই লাইনের উপরই আছে কিনা দেখো তো, যদি কোনো স্কেলার গুণ করি। হ্যাঁ হ্যাঁ স্যার ওই লাইনই থাকছে। ব্যাপারটা বুঝতে পারছো? একটা xy কে, xy মানে এর উপরে পয়েন্ট, তাকে যদি আমি যা কিছু দিয়ে গুণ করি, কখনো 2, কখনো 3, কখনো 0, 0 হয়ে গেলে এটা, কখনো -1, কখনো -2, আলটিমেটলি এই লাইনের উপর থাকছে। এই লাইনের উপর থাকা মানে সেটের উপর থাকা। তাহলে জিওমেট্রিক্যালি কিন্তু অনেক কিছু বোঝা যায়। এই জিওমেট্রিক্যাল অ্যাপ্রোচটা আমাদের জানতে হবে। একটা কথা ভালো মন দিয়ে শুনে রাখো, ভেক্টর স্পেসের আরেকটা নাম হচ্ছে লিনিয়ার স্পেস। এই যে দুটো প্রপার্টি না, এই প্রপার্টিগুলো বলে লিনিয়ারিটি। কি? এক হচ্ছে যে আলফা আর বিটা যদি ডাব্লুতে থাকে বা ভিতে থাকে, যাই হোক, তাহলে আলফা প্লাস বিটা ডাব্লুতে থাকবে, এটা হচ্ছে লিনিয়ার প্রপার্টি, এটাকে বলা হয়। আর 2 নম্বর, এটাও লিনিয়ার, সি যদি ফিল্ডে থাকে, আলফা যদি ডাব্লুতে থাকে, তাহলে সি আলফা ডাব্লুতে থাকবে। এই দুটো প্রপার্টিকে বলে লিনিয়ার প্রপার্টি। এই প্রপার্টিটা থেকেই লিনিয়ার অ্যালজেব্রা ব্যাপারটা এসেছে। এবং লাইন সবসময় এই প্রপার্টিটা ফুলফিল করে। যে কোনো লাইন, যে কোনো লাইন তুমি নাও, ঠিক আছে, এই প্রপার্টি স্যাটিসফাই করবেই, করতে বাধ্য। কারণ লাইন থেকে লাইন স্যাটিসফাই করছে বলে লিনিয়ার এসছে। সার্কেল করছে না, সেটা সার্কেলকে আমরা লাইন বলি না, সার্কেল এই প্রপার্টিটা ফুলফিল করে না। লিনিয়ারিটি প্রপার্টিটা কোথায় করে? লাইনে করে, সার্কেলে করে না, ত্রিভুজে ট্রায়াঙ্গেলে করে না, স্কোয়ারে করে না, এগুলো করে না, এগুলো লাইনে করে, শুধুমাত্র স্ট্রেট লাইনে করে। বুঝতে পারছি না? লাইন এটা একটা স্ট্রেট লাইন, এটা সবসময় লিনিয়ার স্পেস বা ভেক্টর স্পেস হবে। ভেক্টর স্পেসের আরেকটা নাম হচ্ছে লিনিয়ার স্পেস, এটা জেনে রাখবে, অনেক জায়গাতে থাকে। ভেক্টর স্পেস ইজ কল্ড অ্যাজ লিনিয়ার স্পেস, ঠিক আছে? এটাও বলা হয় লিনিয়ার স্পেস। যদি কোথাও বলে ঘাবড়ানোর কিছু নেই, মনে রাখবে এটা ভেক্টর স্পেস। তো লাইন লিনিয়ার ভেক্টর স্পেস হবেই, এটা তো লাইন। ডাব্লিউ মানে কি? সেটটা কি? লাইন। তো এরকম জিওমেট্রিক্যাল অ্যাপ্রোচ গুলো কিন্তু আমাদের দেখতে হবে, আমাদের জানতে হবে যে কি হচ্ছে না হচ্ছে, ঠিক আছে? ক্লিয়ার? যাই হোক, আইগেন ভ্যালু যখন আমরা আলোচনা করবো তখন এই জিনিসটা আরো আলোচনা করবো যে জিওমেট্রিক আইগেন ভ্যালু মানে কি হচ্ছে, তো তখন গুণ টুন এগুলো আছে। ক্লিয়ার? বুঝতে পারা গেছে? আচ্ছা, আমি একটা সেট নিচ্ছি, সেট করাবো, অনেকগুলো উদাহরণ হলো। তাহলে আচ্ছা, নেক্সট উদাহরণ একটু পরেই করাই, হ্যাঁ, মানে নেক্সট কালকের পরের দিনই করবো উদাহরণ। আজকে একটু দুটো প্রপার্টি করে দিই আর দুটো থিওরেম, ঠিক আছে? ছোট ছোট উদাহরণ অনেকগুলো দেখলে, তাহলে আমরা ম্যাট্রিক্সের উপর উদাহরণ করলাম, তাই তো? অনেকগুলো সাবস্পেস দেখলাম ম্যাট্রিক্সের উপর, আর রিয়ালের উপর দেখলাম, মানে R2 R3 Rn। পলিনোমিয়ালের উপর বাকি আছে, পলিনোমিয়ালের উপর দেখবো, হ্যাঁ, নেক্সট দিন আমরা পলিনোমিয়ালের উপর করবো, কারণ একসাথে অনেকগুলো করলে তখন কনফিউজড হয়ে যাবে। আপাতত খুব ইম্পর্টেন্ট দুটো থিওরেম আছে, ঠিক আছে, এই সাবস্পেসের ক্ষেত্রে, সেগুলো আমাদের জানতে হবে। এক নম্বর হচ্ছে যে দুটো সাবস্পেসের যদি আমরা ইন্টারসেকশন নিই, যে কোনো দুটো সাবস্পেস, দ্য ইন্টারসেকশন, ঠিক আছে, অফ টু সাবস্পেস, দুটো সাবস্পেসেস, যে কোনো দুটো সাবস্পেস, তাদের যদি আমরা ইন্টারসেকশন নিই অফ এ ভেক্টর স্পেস, ঠিক আছে, ধরো ভেক্টর স্পেসটার নাম দিলাম ভি, আচ্ছা ব্র্যাকেটে বলে দিলাম এফ, মানে ওভারে ফিল্ড এফ, আর লিখলাম না, সেটাও বলছে ভি এর একটা সাবস্পেস। শুনতে পাচ্ছি না, কেটে যাচ্ছে তোমাদের কথা। Sir, y is equal to mx plus c. y equal to mx plus c কি বলছো বলো? স্ট্রেট লাইন এটা কি লিনিয়ার? তো চেক করো, বাড়ির কাজ, সেই সমস্ত এক্স ওয়াই, তাতে করে y equal to mx plus c চেক করে দেখো, বাড়ির কাজ, যেখানে m আর c রিয়াল। সেটা তো স্যাটিসফাই করবে না। বলো কোনটা করবে না? অরিজিন। কোনটা? যদি c 0 হয় তাহলে করবে, c যদি 0 না হয় তাহলে করবে না, না করলে সাবস্পেস হচ্ছে না। বুঝতে পারছো? যদি c 0 হয় তাহলে হচ্ছে একমাত্র, c যদি 0 না হয় তাহলে হবে না। তাহলে এটা কখন সাবস্পেস হবে? যদি c 0, ইফ c 0 হয়। কারেক্ট।
ঠিক আছে? তার মানে এই দুটো প্রপার্টির পাশাপাশি এই অরিজিনের প্রপার্টিটা খুব ইম্পর্টেন্ট। আমি কিন্তু এটা বারবার করে বলেছি, ঠিক আছে? কারণ এইটা থেকে না প্রথমেই বোঝা যায়। ক্লিয়ার? আচ্ছা, দুটো সাবস্পেসের ইন্টারসেকশন একটা সাবস্পেস হবে? বলে দিয়েছি হ্যাঁ হবে। খুবই সোজা প্রমাণটা। হ্যাঁ, আমি জাস্ট করিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। দুটো সাবস্পেস নিলাম, একটা হচ্ছে W1 একটা W, না হলে আমি হিন্ট দিয়ে বলে দিচ্ছি, বইতে সব আছে, সুন্দরভাবে বইগুলো ফলো করবে, যে কোনো বইতে এটা পেয়ে যাবে প্রমাণটা। আমি জাস্ট ছোট্ট করে বলে দিই একটু। দুটো সাবস্পেসেস অফ V, ঠিক আছে? আচ্ছা, W1 আর W2 যদি দুটো সাবস্পেস হয়, ঠিক আছে, তাহলে V এর সাবস্পেস, তাহলে দেন থিটা থাকবে W1 এ। দেখো তো। হ্যাঁ স্যার থাকবে, কেন তোটা সাবস্পেস বলা আছে তাহলে তো নাল W1 সাবস্পেস বলা আছে। আচ্ছা, থিটা 2 থিটা W2 তে থাকবে। হ্যাঁ স্যার ওটাও থাকবে। আচ্ছা, যদি কেউ W1 এও থাকে আর W2 তেও থাকে, তাহলে ইট ফলোজ দ্যাট একই জিনিস দুটো সেটেই আছে, তাহলে কি আমরা বলতে পারি যে থিটাটা তাদের ইন্টারসেকশনেও থাকছে? হ্যাঁ স্যার। দাস W1 আর W2 এর ইন্টারসেকশনে নাল ভেক্টর থাকছে, এবং ফলে বলতে পারি সেটা হচ্ছে একটা নন এমটি সাবসেট অফ V। ক্লিয়ার? আচ্ছা, এইবার প্রথম প্রপার্টি হয়ে গেল। সি নিয়ে নি ফিল্ড থেকে, ফিল্ড বলে দিয়েছে যে আলফা নিয়ে নি, বিটা নিয়ে নি, কোথা থেকে নিব? যাকে প্রমাণ করতে হবে W1 আর W2 ইন্টারসেকশন থেকে সাবস্পেস প্রমাণ করতে হবে, তাহলে আলফা আর বিটা ইন্টারসেকশন থেকে নিয়ে নিলাম। আলফা যদি W1 আর W2 ইন্টারসেকশনে হয়, তাহলে আলফা W1 এও আছে, আলফা W2 তেও আছে, এবং একই রকম ভাবে বিটাটাও W1 আর W2 ইন্টারসেকশনে থাকার ফলে বিটা W1 এ আছে, বিটা W2 তে আছে। নাও W1 is a subspace of V, তাই না? and C ফিল্ডে আলফা W1 এ বিটা W1 এ, কে বলতে পারে সাবস্পেসের ওই যে প্রপার্টি অনুসারে? স্যার C alpha plus beta belongs to W1, C alpha যেহেতু W1 টা সাবস্পেস অফ V। W1, কারণ W1 সাবস্পেস, C ফিল্ডে আলফা W1 এ বিটা W1 এ, তাহলে ওই যে সাবস্পেসের প্রপার্টি ইফ এন্ড লিভ ছিল না ওটা, C alpha plus beta W1 এ। সিমিলারলি একই লজিকে অলসো W2 is a subspace of V। দেখো বোঝাতে পারছি কি? and C ফিল্ডে আলফা আবার W2 তেও আছে, বিটা আবার W2 তেও আছে, তাহলে W2 সাবস্পেস হওয়ার ফলে একই লজিকে C আলফা প্লাস বিটা সেটা W2 তে থাকবে। বলো এবার তাহলে এই দুটো থেকে কি বলা যায়? C alpha plus beta belongs to W1 intersection W2। বাস, তাহলে কি ছিল? এই যে C ফিল্ডে আলফা আর বিটা W1 ইন্টারসেকশন W2 তে, সেখান থেকে ইমপ্লাই করলো C আলফা প্লাস বিটা W1 ইন্টারসেকশন W2 তে। দ্যাট ইমপ্লাইজ দ্যাট W1 ইন্টারসেকশন W2 ইজ এ সাবস্পেস অফ V। এটাও হচ্ছে V এর একটা সাবস্পেস। আমি কি বোঝাতে পারলাম? ক্লিয়ার? হ্যাঁ স্যার। যদি আমি ইন্টারসেকশনটা কেটে দিয়ে ইন্টারসেকশন ইজ রিপ্লেসড বাই ইউনিয়ন করে দিই, না স্যার সেক্ষেত্রে হবে না। ইউনিয়ন হয় কি হয় না এটা কেউ জানো? না স্যার হয় না সেক্ষেত্রে। যদি ইন্টারসেকশনের জায়গায় ইউনিয়ন নিয়ে নেওয়া যায়, তাহলে দুটো সাবস্পেস তার ইউনিয়ন কিন্তু সাবস্পেস নাও হতে পারে, মে নট বি এ সাবস্পেস। একটা উদাহরণ আছে খুব ইম্পর্টেন্ট, ধরো এটা W1 R3 এর সাবসেট। হ্যাঁ, আচ্ছা আমরা চেনা পরিচিত উদাহরণ দিই, তাহলে সুবিধা হবে চেনা পরিচিত উদাহরণ দিলে। আমি অলরেডি একটা উদাহরণ এরকম করেছি যে ওই Y আর Z টা 0, মনে আছে? এটা একটা সাবস্পেস হয়েছে,
করেছি একটা, হ্যাঁ স্যার। আজকে করলাম। আর W2 আরেকটা নিই, হ্যাঁ, আরেকটা সাবস্পেস XYZ R3 এরই, যেখানে ধরো তোমরা যে X আর Z টা 0। ভালো করে দেখো সাবস্পেস দুটো, ঠিক আছে? সাবস্পেস দুটো ভালো করে দেখো, একটা W1 একটা W2, দুটোই সাবস্পেস, তাই না? তাহলে হিয়ার বোথ W1 and W2 are subspaces of R3। এবার তাদের ইউনিয়নটা দেখাবো সাবস্পেস না। আচ্ছা, ইউনিয়নটা সাবস্পেস দেখাতে গেলে কি হয় নরমালি, মানে কাউকে সাবস্পেস দেখাতে গেলে কি করতে হয় বলো? ধরো ইউনিয়ন, হ্যাঁ, তাকে সাবস্পেস দেখাতে গেলে আলফা প্রথমে দেখাতে হবে, এখানে আছে বিটা ধরে নিব, যেখানে আছে ধরে নিব, হ্যাঁ, সেখান থেকে কি দেখাবো বলো? আলফা প্লাস বিটা এখানে আছে, এটা দেখাতে হবে, তাই না? ইউনিয়নে। তাহলে আলফা একটা ধরে নিই যেটা W1 আর W2 ইউনিয়নে আছে, বিটা ধরে নিই W2 আর W1 এর ইউনিয়নে আছে, সেখান থেকে দেখাবো যে আলফা প্লাস বিটা W1 আর W2 ইউনিয়ন নেই, কারণ সাবস্পেস হতে গেলে থাকতে হয়, নেই মানে সাবস্পেস হবে না। একটা ভেক্টর নিচ্ছি আলফা 1 0 0, কে বলতে পারে W1 এ আছে না W2 তে আছে? স্যার W1 এ আছে, কেননা Y আর Z এটা 0 0 হচ্ছে। বাকিরাও বলতে হবে, শুধুমাত্র কালীচরণ বলছে, বাকিরাও বলতে হবে, বলতে হবে, আর মাইক বন্ধ করে নিতে হবে সবসময়। 1 0 0 কেন W1 এ থাকবে? কারণ এই যে W1 এ কারণ থাকে যাদের Y আর Z টা 0, তাই না? যাদের Y আর Z টা 0, তাহলে Y আর Z টা 0 হয়ে যাওয়া মানে W1 এ আছে। আচ্ছা, কেউ যদি W1 এ থাকে তাহলে বলতে পারি W1 আর W2 ইউনিয়নেও আছে, পারি কি পারি না? হ্যাঁ স্যার পারবো, কেন W1 টা তো সাবসেট হয় W1 আর ইউনিয়নটা। বেসিক্যালি ইউনিয়নে থাকা মানে কি, ডেফিনিশন কি? ইউনিয়নে থাকা মিন্স হয় এখানে থাকবে, নয় ওখানে থাকবে, না দুটোতে থাকতে পারে, সেটা কোনো অসুবিধা নেই। তাহলে একটাতে থাকা মানে ইউনিয়নে থাকা, ভালো কথা। বিটা একটা ভেক্টর নিচ্ছি, হ্যাঁ, 0 1 0, কে বলতে পারে কোথায় থাকবে? স্যার W2 তে থাকবে। W2 তে থাকবে, কারণ W2 তে X আর Z টা 0 W2 তে। আচ্ছা, W2 তে থাকা মানে একই লজিকে বলতে পারি যে ইউনিয়নে থাকবে। এবার এদের যোগ করো তো, আলফা আর বিটার যোগ করো তো, 1 0 0 0 1 0 যোগ করো তো, কত হচ্ছে? 1 0 0 0 1 0, তাহলে কত হয়? 1 1 1 0 1 0। আচ্ছা, 1 1 0 আলফা প্লাস বিটা W1 এ আছে? না স্যার। কারণ W1 এ থাকতে গেলে Y কে 0 হতে হবে, Z তো 0 আছে, আর W2 তেও কি আছে? W2 তে হতে গেলে X কে 0 হতে হবে। তার মানে আলফা প্লাস বিটা W1 এও নেই, W2 তেও নেই। যদি দুটোতেই না থাকে তাহলে তার ইউনিয়নে থাকতে পারে? না। ব্যাস লজিক। আলফা বিটা ইউনিয়নে ছিল, সাম অ্যাডিশন ইউনিয়নে নেই, তাহলে কি বলতে পারি? অতএব ইউনিয়নটা কি? ইজ নট এ সাবস্পেস। নট এ সাবস্পেস। তাহলে এটা সব সময় মাথায় রাখবে যে দুটো ভেক্টর স্পেস, দুটো সাবস্পেসের ইন্টারসেকশন অলওয়েজ সাবস্পেস, থিওরেম। কিন্তু ইন্টারসেকশনের জায়গায় যদি ইউনিয়ন দিই সেটা সাবস্পেস নাও হতে পারে। ক্লিয়ার? কোনো কোশ্চিন? আরো কোনো কোশ্চিন আছে? ধরো এবার ইউনিয়নটা সাবস্পেস হব, আমি করব, তো বলছি ইউনিয়নটা নরমালি সাবস্পেস হতে পারে না। সাবস্পেস হতে গেলে একটা কন্ডিশন হোল্ড করাতে হয়, ঠিক আছে? ওই কন্ডিশনের আন্ডারে ওটা সাবস্পেস হয়। কি কন্ডিশন? এই থিওরেমটা খুব ইম্পর্টেন্ট, স্টার দিয়ে রাখছি, এটা জেনে রাখো। ধরো ইউ এবং, বা একটা কাজ করি, হ্যাঁ, ইউ আর ডাব্লিউ দিয়ে করে, ঠিক আছে? ধরো ইউ আর ডাব্লিউ বি টু সাবস্পেসেস, দুটো সাবস্পেসেস, হ্যাঁ, ইউ আর ডাব্লিউ হচ্ছে দুটো সাবস্পেসেস অফ এ ভেক্টর স্পেস ভি। ওভার এ ফিল্ড এফ, ঠিক আছে? দেন
দ্য ইউনিয়ন, তাদের ইউনিয়নটা, ইউনিয়ন মানে ইউনিয়ন ডাব্লিউ, হ্যাঁ, বলছে এইটা একটা সাবস্পেস হতে পারে আন্ডার সাম সার্টেন কন্ডিশন। কেউ কি জানো যে কন্ডিশনটা কি হবে? ইফ অ্যান্ড অনলি ইফ একটা কন্ডিশন আছে। স্যার ইউ আইদার ইউটা ইউটা W সাবসেট হতে হবে। ডাব্লিউ সাবসেট হতে হবে অথবা ডাব্লিউটা ইউ এর সাবসেট হতে হবে। ইউ সাবসেট হতে হবে। কারেক্ট, আইদার যদি ইউ ডাব্লিউর সাবসেট হয় বা ডাব্লিউ ইউ এর সাবসেট হয়, এই দুটোর মধ্যে একটা হোল্ড করলেই বলছে এটা হবে। ঠিক আছে, এই দুটোর মধ্যে যদি একটা হোল্ড করে তাহলে এটা হবে, এটা আছে। আচ্ছা, এর প্রমাণটা, হ্যাঁ, আমি নয় নেক্সট দিন করিয়ে দিব, ঠিক আছে? এর প্রমাণটা একটু বড় আছে, এখন টাইমটা একটু কম আছে আজকে, তো এর প্রুফটা আমি নেক্সট দিন প্রথমে এসেই করিয়ে দিব, ঠিক আছে? এর প্রুফটা আমি করাবো, তবুও তোমরা বই থেকে একবার করে দেখে রেখো, ঠিক আছে? কেন এগুলো কি যত তাড়াতাড়ি এই সমস্ত ছোটখাটো জিনিসগুলো কমপ্লিট করে নিতে পারবো, তত ডিটেলসে আমি পরে আরো ইয়েগুলোতে যেতে পারবো। তো এটা একটু না দেখলে কোনো অসুবিধা, আমি ডিটেলসে সব প্রমাণ করাবো, ঠিক আছে? যেরকম আমি ইউনিয়ন ইন্টারসেকশনটা করালাম, সেরকম ইউনিয়নটাও করাবো, এটা থাক, ঠিক আছে? এটা প্রমাণটা আমি করাবো। আমি একটা ছোট জিনিস বলে দিই, আর একটু টাইম আছে আমার কাছে, সেটা হচ্ছে যে একটা জিনিস একটু আলোচনা করে দিই, সেটা হচ্ছে যে একটা সেট নিচ্ছে, হ্যাঁ, সি অফ 0,1 বা সি অফ এবি বললেও হয়, যা ইচ্ছা, আমি 0,1টা বোঝাচ্ছি আরো সুবিধা। এটা একটা সেট, হ্যাঁ, এই সেটটা হচ্ছে একটা সেট। আমি জানি না তোমরা আগে এই সেটটা কেউ পড়েছো কিনা। Set of all continuous function. ভেরি গুড। Set of real continuous function defined on closed interval 0,1. Set of all continuous function, the set of all continuous function। আচ্ছা, যারা রিয়াল অ্যানালিসিস অলরেডি পড়ে নিয়েছো তারা কন্টিনিউটি পড়েছো অ্যানালিসিসে। তো কন্টিনিউটিতে মানে কোনো ফাংশন কন্টিনিউয়াস হতে পারে, ফাংশন কন্টিনিউয়াস নাও হতে পারে। কিছু ফাংশন আছে যারা কন্টিনিউয়াস, কিছু ফাংশন আছে যারা কন্টিনিউয়াস নাও হতে পারে। যেই সমস্ত ফাংশন কন্টিনিউয়াস অন ক্লোজ 0,1 এ, সেই যত ফাংশন আছে তাদের সেটটা হচ্ছে C0,1। যারা কন্টিনিউয়াস না তারা হবে না। ধরো আমি একটা ফাংশন নিলাম 0,1 থেকে, আমি কোডোমেনটা আর নিয়ে নিলাম, হ্যাঁ, বললাম রিয়াল। তো এই ফাংশনটা যদি কন্টিনিউয়াস হয় তাহলে C0,1 এ থাকবে, যদি কন্টিনিউয়াস না হয় তাহলে C0,1 এ থাকবে না। আমার কথাটা বুঝতে পেরেছো? যদি কন্টিনিউয়াস হয় তাহলে C0,1 এ থাকবে, আর যদি কন্টিনিউয়াস না হয় তাহলে C0,1 এ থাকবে না। তাহলে মানে ফাংশন, ঠিক আছে, কন্টিনিউয়াস হতে পারে, ডিসকন্টিনিউয়াস হতে পারে 0,1 এ। যদি কন্টিনিউয়াস হয় তাহলে থাকবে, যদি না হয় তাহলে থাকবে না। যেমন ধরো একটা ফাংশন নিচ্ছি mod x, সরি, একটা ফাংশন নিচ্ছি ধরো যেরকম, বা এই ফাংশনটা কি কেউ জানো যে ওই গ্রেটেস্ট ইন্টিজার বক্স এক্স, এরকম মডিউলো জানো? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। জানো না? আচ্ছা ঠিক আছে, আমি নয় পরে আমি আলোচনা করব, ঠিক আছে? এখন হ্যাঁ স্যার জানি। হ্যাঁ জানো, যে জানলে ভালো, না জানলে আমি আলোচনা করে দেবো, ঠিক আছে? কারণ হ্যাঁ, এটা স্যার, জানি। অ্যানালিসিসের জিনিস তো। তো এই একটা, আচ্ছা যাই হোক একটু বলে দিই, তো এরকম একটা বক্স এক্স বলে একটা ফাংশন, হ্যাঁ, সেই ফাংশনটা যে 0 থেকে 1 এর আগেও 1 0 আর 1 পয়েন্টে 1 হয়ে যায়, হ্যাঁ। তো ফাংশনটা যদি কেউ ছবি আঁকো, ধরো এটা 0 এটা 1, আচ্ছা ডিফাইন কোথায় করেছি 0,1 এ, তো সেই জন্য আমি 0,1 নিয়ে আমি আলোচনা করছি, তার বাইরে আলোচনা করছি না। যখন 0 থেকে 1 এর আগে অবধি তখন ফাংশনটা 0, এই যে সব জায়গায় ফাংশনটা 0। আর যেই পয়েন্টটা 1 হয়ে গেল তখনই ফাংশনটার ভ্যালু হচ্ছে 1, এই যে 1। তো এই ফাংশনটা না এখান থেকে শুরু করে এই অবধি ফাংশনটা কন্টিনিউয়াস ছিল, যেই পেনটা আমি উঠিয়ে নিলাম ফাংশনটা তখনই ডিসকন্টিনিউয়াস হয়ে গেল। আমার কথাটা বোঝা গেছে? ফাংশনটা ডিসকন্টিনিউয়াস হয়ে গেল। এবার কেসটা হচ্ছে যে এই ফাংশনটা যদি নি বক্স এক্স, তাহলে কিন্তু এটা C0,1 এ থাকবে না। এই বক্সেস কিন্তু C0,1 এ থাকবে না। তাহলে C0,1 এ কারা থাকবে? যারা হচ্ছে কন্টিনিউয়াস 0,1 এ, এই ধরনের ফাংশন। তো এই ধরনের ফাংশনের একটা সেট হচ্ছে C0,1। আচ্ছা, কাউকে যদি বলি D0,1, জানো এটা কি সেট? Sir, differentiable, the set of all differentiable The function on 0. Set of differentiable. ভেরি গুড, একবারে পারফেক্ট। দ্য সেট অফ অল ডিফারেন্সিয়েবল বা ডেরিভেবল, মানে যারা ডিফারেন্সিয়েবল ফাংশনস অন ক্লোজ 0,1। এগুলো জানো তো? ডেরিভেটিভ পড়েছো তো সবাই, বা উচ্চ মাধ্যমিকে তো পড়েছো। যত ডিফারেন্সিয়েবল ফাংশন আছে 0,1 এ
তারা D0,1 থাকবে। আচ্ছা, যদি আমি কাউকে বলি যে একটা ফাংশন নিচ্ছি 0,1 থেকে r নিচ্ছে রিয়াল বাই fx ইকুয়াল টু mod x। আচ্ছা, এখানে fx টা হচ্ছে বক্স x, হ্যাঁ, এটা একটা এক্সাম্পল করালাম যেটা C0,1 থাকছে না এই এক্সাম্পলটা। আচ্ছা, এবার বললাম fx ইকুয়াল টু mod x, x হচ্ছে 0,1। কেউ জানো এই ফাংশনটা গোটা 0,1 ডিফারেন্সিয়েবল কিনা? স্যার না হবে স্যার না হবে স্যার, না, 0 জিরোতে পয়েন্টে ডিফারেন্সিয়েবল হবে না। ডিফারেন্সিবল হবে না। পারফেক্ট। 0 পয়েন্টে mod x ডিফারেন্সিয়েবল হয় না। কেউ যদি mod x এর ছবি আঁকো তাহলে দেখবে mod x এরকম স্যার সারফেস থাকে স্যার একটা। এরকম হয়, এটা এরকম হয়। যাই হোক, আমি জিরোটা নিয়েছি, জিরোটা যেহেতু নিয়েছি এখানে একটা আমি এইদিকে নেগেটিভ নেইনি, ঠিক আছে, এদিকে নেগেটিভ নেইনি, তাহলে এখানে D0,1 থাকবে না। তো আমি কাদের নিয়ে আলোচনা করছি? যারা হচ্ছে the set of all differentiable functions। আচ্ছা, R0,1 মানে কেউ জানো? সেট অফ অল রিবের ইন্টিগ্রাল ফাংশন। the set of all integrable আমি বলছি, রিমেনে এখন যাচ্ছি না কারণ অনেকে রিমেনে করতে পারো। the set of all integrable functions on close 0,1 মানে যাদের ইন্টিগ্রেশন করা সম্ভব, সবার ইন্টিগ্রেশন করা না হতে পারে। এই প্রত্যেকটা সেট বাড়ির কাজ তোমাদের C0,1 D0,1 R0,1 এরা প্রত্যেকটা তোমরা চেক করবে ভেক্টর স্পেস হচ্ছে কিনা। কি চেক করবে? এক্সামিন if C0,1 the set of all continuous function, D0,1 the set of all differentiable function, R0,1 the set of all Riemann integrable functions are vector spaces or not। কারা এর মধ্যে ভেক্টর স্পেস, কারা হচ্ছে না। ভেক্টর স্পেসের 10টা প্রপার্টি, দরকার নেই 10টা প্রপার্টি, তোমরা 3টে দিয়ে করবে, হ্যাঁ, কারণ কি বলতো বাকিগুলো হয়ে যায়। কোন কোন 3টে আমি বোঝাতে চাইছি ভেক্টর স্পেসের ক্ষেত্রে? সাবস্পেসের 3টে স্যার। সাবস্পেসের 3টে, ওই চেক করে দেখবে C0,1 তার মানে আমি বলতে চাইছি দুটো ফাংশন নাও কন্টিনিউয়াস, একটা f একটা g, C0,1 তে দুটো কন্টিনিউয়াস ফাংশনের যোগফল কন্টিনিউয়াস হয়? এগুলো পড়েছো ছোটবেলায়? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার হয় স্যার। ওগুলো চেক করবে। একটা কন্টিনিউয়াস নাও, একটা স্কেলার নাও, স্কেলার মানে ফিল্ডটা r নিয়ে নাও, হ্যাঁ, ভেক্টর স্পেসেস ওভার r বলছি, হ্যাঁ, ওভার r। তাহলে দেখো তো c যদি r এ হয়, c এর সাথে একটা f নিলাম, f কন্টিনিউয়াস, তার সাথে একটা স্কেলার গুণ করলে সেটা কন্টিনিউয়াস হয়। এই জিনিসগুলো তোমাদের চেক করতে হবে, তোমরা চেক করবে, এটা বাড়ির কাজ, হ্যাঁ, নিয়ে আমাকে বলবে যে এই সমস্ত সেটগুলো ভেক্টর স্পেস হচ্ছে না। যদি এরা ভেক্টর স্পেস হয় তারপর এদেরকে নিয়ে আমি আরো অনেক কিছু আলোচনা করব। আচ্ছা, যারা পলিনোমিয়াল তারা কন্টিনিউয়াস হয়? হ্যাঁ স্যার সবসময় হয়। হ্যাঁ স্যার, সেট অফ অল পলিনোমিয়ালস কন্টিনিউয়াস। তাহলে তাহলে আমি যদি কাউকে বলি P0,1 তার মানে এর একদিন করেছি PR P0,1 মানে স্যার সেট অফ পলিনোমিয়াল ফাংশন ডিফাইন অন 0,1 পলিনোমিয়াল ফাংশনস অন 0,1 ওভার r না বলে, তার মানে কোফিশিয়েন্ট গুলো সব 0,1 এর মধ্যে থাকবে। তাহলে P0,1 এটা অলরেডি ভেক্টর স্পেস হয়ে গেছে। C0,1 D0,1 R0,1 এরা হচ্ছে কি হচ্ছে না দেখবে। হওয়ার পর যদি হয়ে যায় ভালো কথা, না হলে তো হলো না, হলে তারপর আমরা দেখব কে কার সাবসেট, এটা কার সাবসেট, এটা কার সাবসেট, এটা কার সাবসেট। যারা ডিফারেন্সিয়েবল তারা কিন্তু কন্টিনিউয়াস হয়, যারা কন্টিনিউয়াস তারা কিন্তু, যারা পলিনোমিয়াল তারা কিন্তু কন্টিনিউয়াস হয়, যারা কন্টিনিউয়াস তারা কিন্তু ইন্টিগ্রেবল হয়। এরকম সব কে কার সাবসেট এগুলো নিয়ে আমরা সব নেক্সট দিন আলোচনা করবো, ঠিক আছে? আজকে তাহলে এই অবধি থাক, নেক্সট দিন আমরা এগুলো আলোচনা করবো আর প্রুফটা করবো, ঠিক আছে?